আজকের দিনটা মিশার জন্য ছিল স্বপ্নের মতো। তার বিয়ের দিন, কিন্তু হঠাৎই সবকিছু যেন অচেনা মোড় নিল। মিশার বাবা আলিফ সাহেব বলছিলেন, আজকে আমার মেয়ের বিয়ে, মিস্টার আরমান। আমি খুব শীঘ্রই আপনার সব টাকা দিয়ে দিব। তোর মেয়ের বিয়ে হোক বা তোর বিয়ের টাকা আমার রাজি চাই, মানে চাই। আমি ভালো করে জানি তোর কাছে টাকা আছে। মিস্টার আরমান, বোঝার চেষ্টা করুন, এখন আমি টাকা দিতে পারবো না। আরমান রেগে আলিফের কলার ধরে ঝাঁকি মেরে বলে। টাকা কি দিবি নাকি না? দূর থেকে নিজের বিয়ে নিয়ে মেতে থাকা মিশা অক্ষরিত ভাবে তার বাবার সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনার সাক্ষী হয়ে দৌড়ে আসে। কোনো দিক বিবেচনা না করে সে বাবাকে আশিসের হাত থেকে ছাড়িয়ে আনে, তারপর এক শক্ত থাপ্পড় মারে। লজ্জা করে না আপনার? আপনার বাবার বয়সে মানুষের সাথে এরকম ব্যবহার করতে? আর বাবা, তুমি সব ফালতু লোককে ইনভাইট করেছো কেন? সবাই স্তম্ভিত হয়ে তাদের দিকে তাকিয়ে থাকে। আরমান রেগে মিশার দিকে তাকায়। মিশা তাকাতেই আরমানের কিছু মনে পড়ে যায়। এরপর কিছু একটা ভেবে, ইউ নো হু আই অ্যাম। নো ইন্টারেস্ট। নাও গেট লস্ট। আরমান মিশার দিকে এগিয়ে আসে, তারপর তার হাত চেপে ধরে। চলো, ইন্টারেস্ট আনছি তোমার। ছাড়ুন বলছি। কি করছেনটা কি? মিশার বাবাকে আটকাতে গেলেও পারে না আরমানকে থামাতে। আরমানের লোক সবার মাথায় রিভলভার তাক করে রাখে। মিশা জোরাজুরি করে মুক্ত হওয়ার চেষ্টা করছে। আরমান এক ঝটকায় তাকে পাজা কোলে নিয়ে একটি রুমের মধ্যে এগিয়ে যায়। মিশাকে বিছানায় ফেলে রুমের দরজা লাগিয়ে দেয়। মিশা উঠে এসে আরেকটা থাপ্পড় মারে। আরো বেশি করলে এবার? আরমান গালে হাত দিয়ে বলে। ওপস, বেশি করে ফেললে এবার। এমন অচেনা উত্তেজনায় মিশার হৃদয় আজ ভরা, রাগ, ঘৃণা আর একটা অদ্ভুত উত্তেজনায়। মিশা আর আরমানের মধ্যে আজকের দিনের উত্তেজনা যেন সব নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আরমান তেড়ে এসে মিশাকে বিছানার পাশে ধরে বলল, আজকে বিয়ে ছাড়া বাসর করে ফেলি, এই সামান্য শাস্তি না হয় দিলাম। কেন জানো? কজ ইউ আর ড্যাম সুইট। মিশা রেগে আরমানের হাত কামড়ে বলল। বাসর করার শখ, বিয়ে করে নেন। আরমান ভ্রু কুঁচকে বলল। সিরিয়াসলি? মিশা উঠে যেতে চাইলে আরমান কোমর পেঁচিয়ে নিজের হাঁটুতে বসিয়ে ধরে বলল, বাসর তো করবই আমি, আর সেটার সাথে তুই হবি, মিশা সুইটি। দেরি না করে আরমান মিশার ঠোঁট নিজের দখলে নিল। কিছুক্ষণ পর আরমান মিশাকে ছেড়ে দিল। মিশা আবারও তেড়ে এসে আরমানকে চড় মেরে বসলো। আরমান এবার রেগে মিশার দিকে তাকিয়ে বলল, দেখা হওয়ার পর থেকে যে কয়েকটা থাপ্পড় খেয়েছি, তার শোধ না তুলে থামছি না, মিশা সুইটি। এরপর আরমান মিশাকে টানতে টানতে বাইরে নিয়ে আসে। আরমান 28 বছর বয়সী যুবক, দেখতে যথেষ্ট হ্যান্ডসাম, একজন বিজনেসম্যান। তার নামের সঙ্গে তার কাজ মিলছে না। প্রতিটি কাজে দুর্নীতিতে ভরপুর। নামি দামি বিজনেসম্যানদের টাকা দিয়ে সে চড়া মূল্যে তা ওসুল করে। যে কোনো নিয়ম ভাঙার চেষ্টা করলে জীবন হারাতে পারে। পরিবারের মধ্যে শুধু বাবা আছে, রাজনীতির সঙ্গে যুক্ত। নিজের ছেলের কর্মকাণ্ডে সরাসরি জড়িত না হলেও এলাকায় তার রাজত্ব চলে। মিশা বাবা মায়ের একমাত্র মেয়ে, মেডিকেলের স্টুডেন্ট। বাবা একজন নামকরা বিজনেসম্যান হলেও ব্যবসার হাল খারাপ যাচ্ছে। এর সুযোগ সম্পূর্ণভাবে আরমান কাজে লাগায়। মিশার দিনটা ভালোই যাচ্ছিল। মেডিকেল প্রোগ্রামের জন্য কলেজে গিয়ে স্টুডেন্টদের ব্লাড গ্রুপ টেস্ট করানো, কলেজের বড় মাঠ আর সৌন্দর্য দেখে সবাই ঘোরাঘুরি করছিল। কাজের ফাঁকে মিশা পানি খেতে বাইরে গেলে দেখতে পায় সামনে মারামারি হচ্ছে। মিশার অন্তর ভয়ে কাঁপতে থাকে। একজন লোকের মাথায় আঘাত। তার গার্ডরা বারবার বলছে গাড়ি আনো। মিশা ভিড় ঠেলে পানি দিতে থাকে আর আশেপাশের লোকদের বলতে থাকে, প্লিজ সরুন, ওনাকে একটু খোলামেলা থাকতে দিন। মিশার গায়ে অ্যাপ্রন দেখে সবাই দূরে দাঁড়ায়। মিশা নিজের ওড়না দিয়ে লোকটির মাথার রক্ত মুছতে চেষ্টা করে। লোকটি আলতো চোখে মিশার দিকে তাকিয়ে বলে,
I need you, sweetie. ঠিক তখন গাড়ি চলে আসে বড় বড় ডাক্তারদের সঙ্গে। মিশা পিছিয়ে যায়, কিন্তু লোকটির হাত দিয়ে তার ওড়না আঁকড়ে ধরায় মিশা মুক্তি পায় না। লন্ডনের টাওয়ার ব্রিজের উপর দাঁড়িয়ে আরমান, তার দৃষ্টি টিমস নদীর দিকে। সেদিন তার উপর চালানো অ্যাটাকে সে অনেকটাই অনুভব করেছে। বাবা কোনো রিস্ক নিতে চায়নি, তাই নর্মাল ট্রিটমেন্টের পর লন্ডনে তার ভাইয়ের কাছে পাঠানো হয়। 2 মাস কেটে গেছে। দেশে থাকাকালীন মারামারি ও জোর জুলুম হলেও হত্যাকাণ্ডে সে খুব কমই জড়িয়েছে। সেই দিনের পর থেকে আরমান আরো চুপচাপ হয়ে গেছে। লন্ডনে এক ফ্ল্যাটে মিশা আর আরমান একত্রে। এত দূর আসার পরও তুমি কেন এত চুপচাপ? এটা কেবল নিরাপত্তার জন্য। মিশা আরমানের চোখের ভেতর ভয় আর দৃষ্টি দুটোই দেখতে পায়। তোমার সঙ্গে থাকতে ভয় পাচ্ছি না আরমান, বরং কিছু বলার আগে তুমি বুঝতে পারছো আমি কি চাই। আরমান হেসে মিশার হাত ধরে বলল। সব সময় আমি বুঝি মিশা, সব সময়। সেই সন্ধ্যায় লন্ডনের ছাদে টেমস নদীর কোল ঘেঁষে 2 হৃদয় আলতো বাতাসে একত্র হলো। বর্তমানে আরমান নিজের রুমে বসে বড় একটা শ্বাস ফেলে বলে, মিশা সুইটি, আমি ফিরছি তোমার জীবনের নরক হয়ে। আরমান ভাবছে সে লন্ডনে থাকার কারণ ভালোভাবে জানে। মিশাকে তার বাবা আলিফ চৌধুরী কখনোই আরমানের হাতে দেবেন না। এজন্য আরমান মাত্র 15 দিনের মধ্যে আলিফ চৌধুরীর কোম্পানিকে নিচে নামিয়ে ফেলে, যা আলিফ চৌধুরী আন্দাজও করতে পারে না। এমতা অবস্থায় আলিফ চৌধুরীকে আরমান হেল্প করার প্রস্তাব জানায়। আলিফ চৌধুরী প্রথমে রাজি না হলেও আরমানের এমন সুলভ আচরণ তাকে বাধ্য করে রাজি হতে। কারণ টাকা নেওয়ার পর ভালোভাবে দেখতেই বুঝতে পারতেন কোম্পানি নিচে নামানোর পেছনে আরমানের হাত আছে। তবে এখন তিনি সম্পূর্ণ নিরুপায়। এরপর আরমান চেয়ে বসে মিশাকে আলিফ চৌধুরীর নিকট। 1 সেকেন্ড অপেক্ষা না করে আলিফ চৌধুরী নাকচ করে দেন আরমানের প্রস্তাব। একমাত্র মেয়েকে মারামারি করা গুন্ডার হাতে দিতে চান না। তবে আরমান শুধু হেসে ওঠে। আলিফ চৌধুরী যখন বুঝতে পারেন তার মেয়ে আর নিরাপদ নেই, সাথে সাথে নিজের বন্ধুর ছেলের সঙ্গে মিশার বিয়ে ঠিক করেন। মিশা নিজের বাবার কথা ফেলতে পারে না। আরমান যখন জানতে পারে মিশার বাবা চালাকি করে তাকে বিয়ে দিচ্ছে, প্রচন্ড ক্ষোভে লন্ডন ছেড়ে বাংলাদেশে চলে আসে। মিশাকে টানতে টানতে বাইরে এনে আরমান আলিফ চৌধুরীর দিকে তাকিয়ে বলে, আপনার মেয়েকে তো চেয়েও পেলাম না, আজকে না হয় তুলেই নিয়ে যাই। এদিকে মিশা নিজের হাত ছাড়াতে ব্যস্ত। তোমার সব টাকা আমি দিয়ে দেবো এক্ষুনি। আমার মেয়েকে ছেড়ে দাও, আমার একটি মাত্র মেয়ে। আরমান মিশাকে টেনে নিজের বাহুতে আবদ্ধ করে বলে, ওকে আমি চাই। চাই মানে বুঝেছেন? চাই মানে ও আমার। আরমান মিশাকে ছেড়ে তাকিয়ে বলে, বিদায় নাও বাবা মার থেকে। আজ থেকে তুমি আমার কাছে থাকবে। মিশা রেগে আরমানকে আবারও থাপ্পড় মেরে বলে, কখনোই না, আপনার মতো একটা কালপিটের সঙ্গে এই মিশা থাকবে না। আরমান নিজের গালে হাত রেখে মিশার দিকে এগিয়ে এসে বলে, এরকম আর কতগুলো থাপ্পড় জমা করে রেখেছ মিশা সুইটি? রাগিও না আমায়, বললাম তো তোমাকে চাই আমার। মিশা একদম নিশ্চুপ হয়ে নিজের রুমের দিকে যেতে থাকে। আরমান মিশার যাওয়ার পথে তাকিয়ে বলে, দেখলেন শ্বশুর মশাই, আপনার মেয়ে কি ট্যালেন্টেড। আমার এক কথাতেই রাজি হয়ে গেল। আরমানের কাছ থেকে অনুমতি নিয়ে ফ্রেশ হতে মিশা নিজের রুমে গিয়েছে 15 মিনিট। তখনই বাইরে থেকে একজন লোক এসে বলে, স্যার, ম্যাম তো স্কুটি নিয়ে পালাচ্ছে। আরমান ভয়ঙ্কর রেগে বলে, পালাবে কত দূর? সেই তো আমার কাছেই ফিরতে হবে। মিশা সোজা স্কুটি নিয়ে একটা শোরুমে চলে আসে। নিজের স্কুটির চাবি ঘোরাতে ঘোরাতে ভেতরে গিয়ে বলে, আমার স্কুটিটা আপনাদের এখান থেকে 1 মাস হলো নিয়েছি, বিক্রি করে দেব। যা দাম দিয়ে নিয়েছি 80% আমাকে দিয়ে ব্যাক করে নিতে পারবেন প্লিজ। ম্যাম, এটা কি করে সম্ভব? আমরা সাধারণত ফেরত নিই না।
অন্তত 70% তো দিন। এত সুন্দর মেয়ে রিকোয়েস্টে ম্যানেজারও হিমশিম হয়ে গেলেন। তবে শেষমেশ মিশা নিজের স্কুটি বিক্রি করতে পারে। টাকা গুনতে গুনতে মিশা রাস্তায় আসতেই এক ছিনতাইকারী আচমকা টাকা নিয়ে দৌড় দেয়। ওই শালা, মাত্র সেল দিলাম, 2 পয়সাও আমি খেলাম না, তুই কাক হয়ে কোথা থেকে এলি? মিশা দৌড়ে সামনের দিকে গিয়ে হাতে একটা বড়সড় পাথর তুলে এক ঢিল ছুঁড়ে ছিনতাইকারীর কপালে লেগে সে হুড়মুড়িয়ে পড়ে। এরপর মিশা তার পা ছিনতাইকারীর পিঠে রেখে টাকা তুলে গুনতে গুনতে বলে, চুরি করা শিখিসনি? বাড়ি থেকে পালিয়েছি, টাকা নেই, শখের স্কুটি মাত্র বিক্রি করে বেরুলুম, আর তুই চণ্ডী দাস আমার টাকা নিয়ে পালাবি? ঠিক তখনই মিশা লক্ষ্য করে সামনে কিছু গাড়ি আসছে। গাড়িগুলোই আরমানের। মিশা দ্রুত প্রতিক্রিয়া জানায়। দৌড়ে মিশা এক বাসে উঠে বসে। নিজের ব্যাগ থেকে কিছু মেকআপ বের করে চেহারার ধরন সামান্য পাল্টে ফেলে। মিশার ভয়ের কারণ সত্যি হয়। বাসে ওঠার পর আরমানের লোকজনও তাকে খুঁজতে শুরু করে বাসের মধ্যে। মিশা মাথায় বিশাল ঘোমটা টেনে ঘুমের ভান ধরে থাকে। তবে একজন লোক ঘোমটা খুলে দেখে মিশার বিদঘুটে সাজ। মিশাকে না পেয়ে সাথে সাথে সবাই বাস থেকে নেমে যায়। মিশা জোরে নিঃশ্বাস ছাড়ে। তার ব্যাগ থেকে পার্সোনাল ডায়েরি বের করে বাংলাদেশের মানচিত্রে পঞ্চগড় জেলাটিকে ব্লু মার্ক দিয়ে চিহ্নিত করে। দুপুরে ঢাকা থেকে সে বাসে উঠেছে। তা সরাসরি পঞ্চগড় যাবে। টানা 14 ঘন্টার জার্নির পর মিশা পঞ্চগড়ে পৌঁছায়। তোকে সেই 5 বছর যাবত তিলে তিলে গড়েছি আমার ট্রাভেলের জন্য, এবার আমি ঘুরবো, তুই ফিরিয়ে যাস না প্লিজ। মিশা হোটেল রুমে রিল্যাক্স করে ঘুমোচ্ছে। আরমান পাগলের মতো মিশাকে খুঁজছে। তার ধারণা নেই মিশা এত দূরে চলে যাবে। ঢাকা শহর পার হয়ে আশেপাশে প্রায় সকল জায়গা ও পরিচিত ফ্রেন্ড সার্কেল শেষ পর্যন্ত খুঁজেও তাকে পাওয়া যায়নি। নিজের রুমে মাথায় হাত দিয়ে সে নিচু হয়ে বসে আছে। পুরো পৃথিবীর আনাচে কানাচে তোমাকে খুঁজব। মৃত হৃদয়কে পুনর্জীবী করার দাম মিটাতে হবে তোমাকে। হাতে ক্যামেরা, কাঁধে ব্যাগ দিয়ে মিশা তেঁতুলিয়ায় দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘা পর্বত শৃঙ্গ দেখছে। তারপর ক্যামেরা দিয়ে দ্রুত কিছু ছবি তুলে রাখে। এরপর মিশা বেরিয়ে যায় চা বাগানের উদ্দেশ্যে। প্রায় 4টি চা বাগান ঘুরে দেখতে থাকে সে। হিমেল হাওয়ার সাথে মিশা যেন দুলছে। অনেক দিনের স্বপ্ন এক এক করে পূরণ হচ্ছে। চা বাগান পেরিয়ে মিশা চলে আসে ভজনপুর সীমান্তে, বাংলাদেশ ভারতের আন্তর্জাতিক সীমান্তে। ওর কাছে সবকিছুই স্বপ্নের মতো লাগছিল। দুপুর গড়িয়ে বিকেল বেলা। ঘুরে ঘুরে মিশা পৌঁছায় চন্দ্রাবতী বা করতোয়া নদীর পাশে। সূর্যাস্ত উপভোগ করছে সে। খানিকক্ষণ পর মিশা নিজের ফোনের ইনস্টাগ্রামে সব ছবি আপলোড করে। এরপর পঞ্চগড়ের সীমানা অতিক্রম করে যাত্রা চালিয়ে যায়। আরমানের কাছে খবর আসে মিশা পঞ্চগড়ে পৌঁছেছে। তখনই আরমান রওনা দেয় এবং পঞ্চগড়ে নিজের কিছু নেটওয়ার্ক ব্যবহার করে মিশাকে খুঁজতে থাকে। মিশা আবারও নিজের ফোন বন্ধ রাখে। সে পৌঁছায় নীলফামারীতে। আরমান পৌঁছায় পঞ্চগড়ে। চিলাহাটি রেলওয়ে স্টেশনের সামনে দাঁড়িয়ে মিশা দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যালকুলেট করছে, আজ যদি ব্রিটিশ আমল থাকতো তাহলে সে এই রেলওয়ে দিয়ে কলকাতা যেত। তবে আফসোস, সে 2025 সালে আছে। মিশা কতক্ষণ পর্যবেক্ষণ করে, তারপর ডোমার জমিদার বাড়ির দিকে রওনা দেয়। পথে রেস্তোরাঁ থেকে কিছু খেয়ে নেয়। জমিদার বাড়িটির কারুকাজ দেখে সে জাস্ট ফিদা হয়ে যায়। ফোনে দেখা নকশার চেয়ে সামনাসামনি আরো ফুটে উঠেছে। মিশা হাত বুলিয়ে নকশাগুলো স্পর্শ করে। দিনের ভাগ শেষ হয়ে বিকেল নামে ধরণীতে। মিশা বসে নীলসাগর দিঘিতে। প্রায় 53 একর জায়গা জুড়ে বিস্তৃত দিঘি। আশেপাশে বেশ মানুষজন। একজনের সাহায্যে কিছু ছবি তুলে নেয়। রাস্তায় হাঁটছে মিশা। ছবিগুলো দেখে মিটমিট হাসছে। তবে হাসি বেশিক্ষণ স্থায়ী হয় না। সামনে বাসের জন্য দাঁড়িয়ে কিছু বখাটে ছেলেকে দেখে সে। মিশা তেমন পাত্তা না দিয়ে বাসের টিকিট কেটে নেয়।
বাস আসতে 20 মিনিট লাগবে। বখাটে ছেলেরা মিশার সামনে দাঁড়ায়। কি চাই? ছেলেরা একটু বাঁকা হেসে একে অপরের দিকে তাকিয়ে বলে, পরি চাই, সুন্দরী পরি। দেখ ভাই, ক্লান্ত লাগছে, শর্ত মারামারির মুড নেই আমার। মিশার কথায় ছেলেগুলোর হাসির টোপ আরো বেড়ে যায়। মিশা বিরক্ত হয়ে সামনে এগোতে চাইলে পেছন থেকে একটি ছেলে তার হাত ধরে। মিশা থেমে যায়। ছেলেটি হাত টানতেই মিশা পিছিয়ে গিয়ে সোজা ছেলেটির প্রাইভেট পার্টে লাথি মেরে বসিয়ে দেয়। বাকিগুলো মিশার দিকে তাকাতেই সে এক দৌড়ে বাসে উঠে চেঁচাতে চেঁচাতে বলে, ওকে হাসপাতালে নিয়ে যা, নয়তো বংশের বাতি ফিউজ হওয়ার দায় আমাকে বয়ে বেড়াতে হবে সারা জীবন। এরপর মিশা হাসতে হাসতে নিজের সিটে বসে পড়ে। ব্যাগ থেকে ডায়েরি খুলে নীল ফামারের জেলাকে ব্লু মার্ক করে। পাশের দিকে তাকাতে চোখ পড়ে এলোমেলো চুল আর মুখে ক্যাপ রাখা একজন লোকের দিকে। মনে হচ্ছে সে অনেকক্ষণ ধরে যাত্রায় ক্লান্ত। মিশা বেশি পাত্তা না দিয়ে সিটে হেলান দিয়ে ফোন বের করে নীল ফামারিতে তোলা ছবি আপলোড করে এবং আবার ফোন বন্ধ রাখে। আস্তে ধীরে বাস খালি হতে শুরু করে। এবার মিশার হালকা ভয় চাপা পড়ে। পাশের লোকটি তখনও স্থির হয়ে বসে। হঠাৎ বাস থামায়। মিশার ভয় আরো প্রবল হয়। বাসের সামনে থেকে 3 জন এগিয়ে এসে বলে, কি ম্যাডাম, কত দূর যাবেন আর? মিশা সাহস নিয়ে বলে, ঠাকুরগাঁও যাব। এখানে গাড়ি থামালেন কেন? আরে আস্তে পাখি, যাবেই তো, ফুর্তি করতে করতে তোমায় নিয়ে যাব। এরপর একজন 3 জনের মধ্যে পাশের লোকটিকে ধাক্কা দিয়ে বলে, শালা ওর, পাশের লোকটি সেভাবেই বলল। ঘুমাতে দে, নয়তো একদম জানে মেরে ফেলবো। ঠান্ডা হুমকিতে কিছুটা ভরকালেও তারা থেমে থাকে না। মিশা নিজের ফোন বের করে লাইভ শুরু করতে চাইলে একজন ফোন কেড়ে নিয়ে বলে, শালি ভিডিও করছিস? এবার দেখ কি করি। লোকটি মিশাকে টানতে যাওয়ার মুহূর্তে ক্যাপ সরায়। মিশা লোকটির পিঠের দিকে তাকিয়ে মনে মনে বলে, বডি ফিটনেস ভালো, কয়েকটা লোককে কেলানোর মতো শক্তি আছে। মিশা অবাক। সামনের দিকে দাঁড়িয়ে আছে আরমান। আরে ভাই তুই? মিশা কিছু বলার আগে আরমান তার হাত ধরে বাস থেকে নামতে সাহায্য করে। 3 জন আগে থেকে কেলিয়েছে আরমান। সবগুলো বাসের এক এক কোণায় পড়ে আছে। বাস থেকে নেমে মিশা বলে, মাত্র 2টা জেলা ঘুরেছি ভাই। আরমান রেগে তাকিয়ে আছে মিশার দিকে। তারপর তৎক্ষণাৎ মিশার গাল চেপে ধরে বলে, এত দূর পালালি কেন সুইটি? মিশা এক থাপ্পড় মেরে বলে, তো কি করব? তোকে বিয়ে করার আমার বিন্দু মাত্র ইচ্ছে নেই ভাই, আমাকে ট্রাভেল করতে দে। আরমান নিজের গালে হাত বুলাতে বুলাতে বলে। আমি না থাকলে বাসেই মরতি আজকে। মিশা হেসে নিজের বাইস্পেস দেখিয়ে বলে, পাগল নাকি আমি? ফাইটিং জানি মিস্টার আরমান। আরমান ভ্রু কুঁচকে বলে, ও তাই? মিশা সুইটি, হ্যাঁ। বিয়ে করে নাও আমায়, পুরো দেশ ঘোরাবো। মিশা নাক সিটকিয়ে বলে। প্রয়োজন নেই, একাই যথেষ্ট আমি। আরমান দাঁতে দাঁত চেপে বলে। বাট আই নিড ইউ সুইটি। মিশা বাঁকা হেসে বলে। খুঁজতে থাকো আমায়, দেখি আবার কবে দেখা পাই তোমার। আরমান মিশার হাত চেপে ধরে বলে। আর হারাতে দিচ্ছি না তোমায়। মিশা নিছক হেসে ব্যাগের পকেট থেকে হাতে রাখা স্প্রে হুট করে আরমানের চোখে ছুঁড়ে দেয়। আরমানের চোখে জ্বালা বেড়ে যায়। চোখ মুছতে হাত ছাড়তে বাধ্য হয়। সেই সুযোগেই মিশা আবার পালায়। খানিকক্ষণ পর আরমানের গার্ড সহ গাড়ি আসে। আরমান চোখে মুখে পানি দিয়ে একটু কন্ট্রোল ফিরে আসা মাত্রই গর্জে বলে, মিশা সুইটি, তোকে আমি জ্যান্ত কাবাব বানিয়ে গিলবো। আমার থেকে পালানো শালি, তোকে তো। মিশা হাঁপাতে হাঁপাতে অনেকটা দূরে চলে আসে। রাত হওয়ার কারণে গাড়ি তো ছিলই না। গা ছমছমে একটা ভাব চারপাশে। মিশা চারপাশে তাকায় একবার, কিন্তু কোনো কিছু বোঝার উপায় নেই। এদিকে হাতের টর্চ লাইটের চার্জ শেষ হওয়ার কারণে মিশা বিরক্ত হয়ে নিজের ফোন বের করে। হুট করে অন্ধকারে কেউ মিশার হাত চেপে ধরে। ভয়ে ঘাবড়ে থাকা মিশা চিল্লিয়ে ওঠে। তখনই শুনতে পায় একজন বলছে, এই শালি,
চুপ কর, আমি তোর জামাই। ছাড়। চুপ কর শালি, এখানেই সিরিয়াস করবি আমায়? মিশা প্রচন্ড রেগে যায়, বুঝতে পারে আবারও ধরা পড়েছে। তবে আর কিছু বলার সুযোগ না দিয়ে আরমান সোজা মুখ চেপে ধরে। মিশা ছটফট করতে থাকে, এক পর্যায়ে অজ্ঞান হয়ে যায়। সকাল হতে শুরু করে, সূর্যের মিষ্টি রোদ চোখে পড়তেই মিশা টিপ টিপ করে চোখ খুলে বুঝতে পারে প্রচন্ড মাথা ধরে আছে। আশেপাশে চোখ বুলিয়ে কোথায় আছে তা বোঝে না। ধাতস্থ হতে হতে এক এক করে সব ঘটনা মনে পড়ে। মিশা এক লাফে উঠে দাঁড়ায়। তখনই রুমে নাস্তা নিয়ে আসে আরমান। মিশা সুইটি, ঘুম কেমন হলো? মিশা তেড়ে গিয়ে আরমানকে ঠাস করে চড় মারে। আমাকে তুলে এনেছিস কেন, হিটলারের ছাউ? আরমানও রাগে মিশাকে এক থাপ্পড় মারে। শালি, কতবার বলবো তোকে বিয়ে করব আমি, বউ বানাবো তোকে, আর কিসের সাউমাউ করছিস অসভ্য মিশা প্রচন্ড রেগে বলে, একদম শালি করবি না শালা। আমার কোনো বোনেরে তুই বিয়ে করছিস? আমার আরমান এবার নরম সুরে বলে, আচ্ছা মিশা সুইটি, খেয়ে নাও, আমাদের ঢাকায় ফিরতে হবে, বিয়ে করতে হবে। মিশা আরমানের থেকে টান মেরে নাস্তা নিয়ে খেতে খেতে বলে, আমার ব্যাগ কোথায়, আর আমি কোথায় আছি এখন? এত কিছু জানি না, তবে তুমি আমার মনে আছো এটা বেশ জানি। মিশার মেজাজ ক্রমশ বেড়ে যাচ্ছিল, তবুও সে চুপচাপ খাবার খাচ্ছে এবং মনে মনে প্ল্যান সাজাচ্ছিল এই আরমান থেকে কিভাবে পালাবে। আরমান অমনি মিশার মনের ভাবনা আন্দাজ করে বলে, পালানোর চিন্তা ঝেড়ে ফেলো সুইটি, বিয়ের ভাবনায় নাচো। মিশা ভ্রু কুঁচকে বলে, পৃথিবীর শেষ পুরুষ তুই হলেও তোকে আমি বিয়ে করব না। তুই আমার থেকে মিনিমাম 4-5 বছরের ছোট হবি, আমাকে আপনি করে বলবি শালি। মিশা উঠে এসে আরমানের কলার চেপে ধরে বলে, আমার কোনো বোন বিয়ে দিয়েছি, তোর কাছে শালাশালি করছিস? আরমান মিশার হাত একটানে ছাড়িয়ে নিজে হাতে নিয়ে বলে, এটা আমার ভালোবাসার ডাক, তোর বোন থাকলে নিশ্চয়ই তোর থেকেও সুন্দরী আর মুখের ভাষা আরও সুন্দর থাকতো, তাকেই বিয়ে করতাম, কিন্তু আফসোস তোর বোন নেই, এখন তোকেই বিয়ে করব। মিশা তাচ্ছিল্যের স্বরে বলে, আমাকে বিয়ে করবে বেবি, তাই না? তোর বিয়ের শখে বাস মারবো শালা, হাত ছাড়। আরমান মুখ ভেঙিয়ে বলে, বাস মারো আর কঞ্চি মারে বিয়ে তো তোমার করতেই হবে, নয়তো তোমার বলদ বাপকে সরাসরি নরকের দোরগোড়ায় পাঠাতে হবে। মিশা রেগে সামনে থেকে টিস্যুর বক্স ছুঁড়ে মারে, তবে আরমান তা ক্যাচ করে বলে, বাই বাই সুইটি, রেডি হও, 20 মিনিটে আসছি। আরমানের থেকে মিশা মোটেও ভয় পায় না। ঠাস করে রুমের দরজা লাগিয়ে পায়চারি করতে থাকে এবং ভাবতে থাকে কিভাবে পালাবে। তখনই মিশার চোখ যায় সামনের টেবিলের ওপর, যেখানে 10টার মতো শাড়ি সাজানো এবং চিরকুটে লেখা। তোমার পছন্দ মতো পরে নিও মিশা সুইটি। মিশা মুচকি হেসে বলে, আহারে, বেচারা কি বুদ্ধির পুঁটি মাছ হয়ে আমার সাথে লাফাতে এসেছে। এই মিশা কি পারে, এলিয়েনটার ধারণাও নেই। হাসতে হাসতে মিশা শাড়িগুলো খুলে বিশাল দড়ি বানিয়ে ফেলে। ঠিক তখনই আরমান রুমের দরজায় নক করে। মিশা একটু ঘাবড়ে যায়, তবে সাহস নিয়ে বলে, আমি চেঞ্জ করছি, কিছুক্ষণ পরে আসুন প্লিজ। আরমান চলে যায়। মিশা ব্যালকনিতে এসে বুঝতে পারে 4 তলায় আছে, নিচে মানুষের আনাগোনা বেশ। মিশা চিন্তায় পড়ে কিভাবে নামবে। চোখ পড়ে পিছনের সাইডে, যেখানে মানুষ নেই। মিশা ধীরে ধীরে বানানো দড়ি দিয়ে নিচে নামতে থাকে। ভয় কাঁপছিল, তবে সাহস নিয়ে আস্তে ধীরে নামতে থাকে। জোরে একটা নিঃশ্বাস ফেলে বলে, শালা আমাকে বিয়ে করব? মিশা নিচে নামতেই বুঝতে পারে আশেপাশে লোকজন আছে। হেঁটে যাওয়া এক প্রকার বিপদ। অদূরে চোখে পড়ে কালো বাইক। যদিও বাইক চালাতে সে এক্সপার্ট নয়, তবে স্কুটি চালানোর অভিজ্ঞতা থাকায় বেশ ধারণা আছে। মিশা সাহস নিয়ে বাইকের সামনে দাঁড়ায়। এটাই তার একমাত্র সুযোগ, নয়তো আরমানের কাছে ধরা পড়বে নিশ্চিত। মিশা বাইকে বসে পড়ে, স্টার্ট দেয়, বাইক চালাতে শুরু করে।
মিশা বারবার বলতে থাকে। আল্লাহ বাঁচিয়ে নাও, ইন্না লিল্লাহ। মিশা বাইক চালাচ্ছে, তবে একদম এলোমেলো। সামনের মানুষজন একে একে হুমড়ি খেয়ে সরে যাচ্ছে। পেছন পেছন বাইকের আসল মালিক দৌড়ে এসে চিৎকার করছে। চোর চোর, না না, চুন্নি চুন্নি, আমার বাইক নিয়ে পালাচ্ছে। পুলিশ পুলিশ, হেল্প হেল্প। মিশা বিরক্ত হয়ে বলে। দুরু বেটা, চেঁচিয়ে হনুমানটাকে জানিয়ে দিবে আমি পালাচ্ছি। মিশা মেন রোডে এসে বাইক নিজের কন্ট্রোলে নিয়ে সামনের দিকে এগোতে থাকে। যত দূর সম্ভব যাবে, এটাই সে ঠিক করেছে। মিশা সুইটি, এবার তো দরজা খুলো, 30 মিনিট হয়ে গেল। না পারলে বলো, আমি হেল্প করছি, নয়তো মেয়ে স্টাফ আনি। আরমান কিছুটা চমকে যায়, আবার রেগে চিৎকার করে। শালি, দরজা খুলবি না ভাঙবো। এবার আরমান বুঝতে পারে গন্ডগোল হয়ে গেছে। দরজা ভেঙে ভেতরে ঢুকতেই চোখে পড়ে বারান্দার রেলিং এ সারি দিয়ে বানানো দড়ি। আরমান রেগে চিৎকার করে। শালি, আমার থেকেও হাই লেভেলের ধান্দাবাজ, আরেকবার পাই তোকে। আরমান বাইরে গার্ডদের ধমকাচ্ছে। আচমকা একজন এসে বলে। আপনার গার্লফ্রেন্ড আমার বাইক নিয়ে পালাচ্ছে, ক্ষতিপূরণ আপনাকেই দিতে হবে। আরমান বুঝে যায় লোকটাকে প্রয়োজনীয় টাকা দিয়ে বাইকের নম্বর সহ সব ঠিক করে। তারপর আবার বেরিয়ে পড়ে মিশাকে খুঁজতে। এদিকে বাইকের ফিউল ফুরিয়ে মিশা মাঝ রাস্তায় বসে পড়ে। চারপাশে তাকিয়ে দেখে দিনাজপুরের সাইনবোর্ড, কাছে নেই ফোন বা টাকা। ঠেলাঠেলি করে বাইক নিয়ে সামনে এগোতে থাকে। হঠাৎ একটি গ্যারাজ চোখে পড়ে। ভীষণ শ্বাস ফেলে ভেতরে ঢোকে। বাইকটা বিক্রি করবেন? ফিউল শেষ, কাগজপত্রও নেই, বাড়ি যাওয়ার টাকা নেই। এভাবে আমরা কিনতে পারি না ম্যাডাম, চুরির জিনিসও হতে পারে। আমাকে চোর মনে করছেন? ঠিক আছে, বাইকটা আপনার কাছে রাখুন, আমি পরে টাকা নিয়ে এসে নেব। মিশা হাঁপাতে হাঁপাতে সামনে এগোচ্ছে। লোকটি এবার নড়ে চড়ে বলল। কত চান? মিশা বলে। 1 লাখ দিন। কি বলেন ম্যাডাম, এত টাকা? 90,000 দিন, আর দামি দামি করবেন না প্লিজ। লোকটি বাইকটা চেক করে মিশাকে 90,000 টাকা দিয়ে দেয়। মিশা টাকা গুনতে গুনতে আকাশের দিকে তাকিয়ে বলে। খোদা বেচারাকে ভবিষ্যতে বাইকের টাকা দিয়ে দিব। পাপ নিও না, আমি অসহায় বান্দা, এবারের মতো মাফ করে একটা বাস পাইয়ে দাও। মিশা সামনে হাঁটছে। এখানে অটোরিকশা ছাড়া বাস কাউন্টার দেখা যায় না। খিদে পেয়েছে ওর। সামনে রেস্তোরাঁয় চলে আসে। একদম শান্তি মতো পেট ভরে খাওয়ার পর মিশা উঠে দাঁড়ায়। রেস্তোরাঁ থেকে বেরোতেই এক বৃদ্ধা এসে বলে। মারে, খাই না 5 দিন, কিছু টাকা দে। বুড়ি, তুই 5 দিন কেমনে না খেয়ে আছিস? আমি তো কালকে একবেলা না খেয়ে মরতে যাচ্ছিলাম। বৃদ্ধা থতমত খেয়ে বলল। আরে মা, গরিব তো সহ্য করে নিয়েছি। আমি মেডিকেল স্টুডেন্ট, এসব ধান্দা বাদ দে। 5 দিন না খেলে এত কড়া রোদে হাঁটছিস কিভাবে? এই নে বুড়ি, 100 টাকা রাখ, আর এসব ভণ্ডামি ছেড়ে কিছু কর। বৃদ্ধা মিশার যাওয়ার দিকে তাকিয়ে বলে। ছেমরি, তোর কথায় কি আমার ভাত আইব? মিশা ঘুরে বলে। ভাত না আসলেও বিরিয়ানি পাবি বুড়ি, চেষ্টা করে তো দেখ। বাস কাউন্টারে মিশা টিকিট কেটে দাঁড়িয়ে আছে। সামনে একটা ছেলে স্মোক করছে। মিশা ভাবলো এগোতে না পারবে, পেছোতে না পারবে। মানুষজন ঠেলে দাঁড়িয়ে আছে। পাবলিক প্লেসে বিড়ি টানা বাদ দাও ভাই। ছেলেটি ঘুরে বলল। কেন? পাবলিক প্লেস কি তোর বাপের? মিশার মেজাজ খারাপ হয়ে যায়। তোর বাপের কি না জানি, তবে আমার বাপের ঠিকই, কারণ আমার বাপ তো পাবলিক ভাই। ছেলেটি এবার সিগারেটের ধোঁয়া মিশার মুখের সামনে ছাড়ে। মিশার রাগ আর কন্ট্রোলে থাকে না। থাকে একটা চড় মারে ছেলেটিকে। ছেলেটিও ভীষণ রেগে মিশার দিকে তেড়ে আসবে। মিশা একটু হকচকিয়ে দৌড় লাগায়। পাড়া তো বোধগম্য নয়, পাবলিকও মজা নিচ্ছে। মিশার সামনের দিকে এগোতেই দেখতে পায় আরমান দাঁড়িয়ে আছে। পেছনে তার দুটো গার্ড। মিশা দাঁড়িয়ে যায়। সামনে আগুন, পেছনে বাঘ। বেচারি মিশা পড়ে যায় ধাঁধায়। ছেলেটি মিশার কাছে আসা মাত্র আরমান তেড়ে গিয়ে ছেলেটিকে পেটাতে থাকে। মিশা ভাবছে, এ আমাকে পায় কিভাবে বারবার। তারপর মিশার চোখ পড়ে বাস চলে যাচ্ছে। মিশা দৌড়ে বাসে উঠে চিল্লিয়ে বলে।
ধন্যবাদ শালাবাবু। আরমান হঠাৎ হুঁশ পায়। মিশা আবার চলে যাচ্ছে। আরমান চেঁচিয়ে বলে, শালি, নাম বলছি, তোকে পেলে আমি আস্ত জবাই করব। মিশা একটা ফ্লাইং কিস ছুঁড়ে বলে। শালাবাবু, টাটা। আরমান রেগে মারতে থাকা ছেলেটিকে জোরে একটা লাথি মারে এবং বলে, শিট বাস্টার্ড, ওই আমার জান পুরো তেজপাতা বানিয়ে ঘুরছে, শালির বাচ্চা। বাসের ভেতরে গিয়ে মিশা নিশ্চিন্তে সিটে মাথা হেলিয়ে দেয়। এত ধকরে ঘুমানোর সময় কোথায়, তাই বাসে ঘুমিয়ে পড়ে। বাসটি ধীরে ধীরে যানজট পেরিয়ে রাজশাহী নামে। মিশা বাস থেকে নেমে সোজা শপিং এ চলে যায়। রাজশাহীতে মিশার একটা বেস্ট ফ্রেন্ড আছে, দীপা, যার বিয়ে কয়েকদিন পর। মিশা না করতে পারেনি, তবে ভাবছে কিছুদিন নিজের বান্ধবীর বিয়ে খেয়ে কাটাবে। মিশা একটা ফোন কিনে সঙ্গে সঙ্গে নিজের বাবার কাছে ফোন দেয়। বাবা কেমন আছো? আমরা ঠিক আছি। মা তুই কোথায়? যেখানেই থাকি, তোমার ফোনটা বন্ধ করে ফেলো। আরমান হয়তো জেনে যাবে আমি ফোন দিয়েছি। বাবা, আমাকে এখনই টাকা পাঠাও কিছু। মিশা ফোন কেটে দেয়। তারপর নিজের অ্যাকাউন্ট খুলে দেখে টাকা এসেছে। খুশি খুশি মনে মিশা নিজের বান্ধবীর বাসায় যাওয়ার জন্য বাসে উঠে। মিশা বাসে উঠতেই আরমান বেরিয়ে আসে। আরমান বাসের পানি তাকিয়ে বলে, এবার জানেমান সুইটি, তোমাকে তো আমার হতেই হবে শালি। পই পই করে সব উসুল করব আমাকে ঘোরানো বেয়াদব মহিলা। মিশা নিজের বান্ধবীর বাসায় চলে আসে। মিশার বান্ধবী দীপা, যার বিয়ে হবে। মিশাকে দেখে শখ আর খুশিতে জড়িয়ে ধরে লাফাচ্ছে। ইয়ার, তোর বিয়ে না এসে পারলাম না। এবার বেশ কিছুদিন থাকবো, ঘুরবো, মজা করব দোস্ত। সে আর বলতে। মিশাকে রুমে দেয়া হয়। মিশা ক্লান্ত হয়ে বিছানায় আরামে ঘুমিয়ে পড়ে। সন্ধ্যাবেলা নিজের অ্যাকাউন্টে যেতেই দেখতে পায় আরমান মেসেজ দিয়েছে। শালি, তোকে আমার বাচ্চার মা না বানিয়ে ছাড়ছি না। যতই পালিয়ে যাস, শেষমেশ আমার বাচ্চার মা ডাক তোকে শুনতেই হবে। মিশা বিরক্ত হয়ে বলে। মর তুই শালা। এরপর আরমানকে ব্লক করে মিশা বেরিয়ে আসে। সকাল সকাল সারা বাড়িতে বিয়ের আমেজ। মিশা বিয়েতে অ্যাটেন্ড করলেও অমন গ্রাম্য বিয়েতে আসা এই প্রথম। কফি কালারের একটা ড্রেস পরে চুলগুলো কোনো মতে খোপা করে বেরিয়েছে। তখনই দীপার মা এসে বলে, মা, তুমি নাস্তা করে নাও, আসো আসো। মিশা দীপার মায়ের সাথে খাবার টেবিলে বসা মাত্রই দীপার মা খাবার বেরিয়ে দিচ্ছিল আর বলছিল। মিশা খাচ্ছিল। দীপার সাথে মিশার বন্ধুত্ব কলেজ লাইফ থেকে। দীপা ঢাকায় ওর মামা বাসা থেকে পড়াশোনা করত। সে হিসেবে মিশাকে দীপার বাড়ির সবাই চিনে। আর মিশাও দীপার পরিবারের সাথে বেশ ভালো সম্পর্ক। দীপার মা মিশাকে বলে, মা, তুমি দীপার বিয়ের পরও বেশ কয়েকদিন থাকবে। এই প্রথম রাজশাহী এসেছ, এত সহজে ছাড়ছি না। মিশা মুচকি হেসে মাথা নাড়ায়। তখনই ছোট বড় সব হই হুল্লোড় করতে করতে বের হয়। সবার মুখে একটাই কথা, ক্যাপ্টেন আসছে। মিশা খাওয়া শেষে দাঁড়িয়ে বলে, এ আবার কোনো শালা মনে হচ্ছে, সবগুলোর মাথা কিনে রেখেছে। পাশ থেকে দীপা এসে বলে, রাতে উঠতি দোস্ত। মিশা দীপার কথা ইগনোর করে বলে, কোন ক্যাপ্টেন আসছে রে? তোকে বলছিলাম আমার চাচাতো ভাই ঢাকায় থাকে। মিশা বলে। এমন চিল্লাচ্ছে কেন সব? দীপা বলে, আরে আরমান ভাই মানে ক্যাপ্টেন, এত হ্যান্ডসাম আর বাড়ির একমাত্র ছেলে, তাই তো সবার মাথার তাজ। মিশা আরমান নাম শুনে একটু ঘাবড়ে যায়। কোন আরমান? মিশার কথার মাঝে হলরুমে প্রবেশ করে আরমান। আরমানকে দেখে মিশা স্তব্ধ হয়ে যায়। যার জন্য পালাতে পালাতে এত দূর এসেছে, এখন আবার তারই খাঁচায়। আরমান মিশাকে দেখে মুচকি হেসে এগিয়ে আসে। মিশা দীপাকে বলে, এ তোর ভাই, তুই শিওর? দীপা সরাসরি আরমানকে বলে, কেমন আছো ভাইয়া? এই তো ভালো। মিশা আরমানকে ভ্রুকুচকে পর্যবেক্ষণ করছে। সাদা মাটা একটা টি শার্ট আর হাফ প্যান্ট। 20-22 বছরের যুবকের হাব ভাব।
মিশা মনে মনে বলে। শালা লজ্জা শরম নেই দেখি, এবার আমি পালাবো কি করে? আরমান মিশাকে বলে। হাই। আরমান হাত মেলানোর জন্য হাত বাড়িয়ে দেয়। মিশা আরমানের দিকে তীর্যক দৃষ্টিতে তাকিয়ে জোরে বলে, আসসালামু আলাইকুম বড় ভাইয়া। মিশার সালামের জোর এত বেশি হয়েছে, সবাই ওদের দিকে তাকায়। আরমান মনে মনে বলে, শালি, নাটকের মাস্টার ঢং সব এবার বের করব, হতচ্ছাড়ি। আরমান না পেরে মুচকি হেসে সালামের উত্তর দেয় এবং উপরের দিকে হাঁটতে শুরু করে। দীপা মিশাকে বলে, আরে আরো জোর দিদি, হঠাৎ এমন করলি কেন? বড় ভাই সম্মান দিলাম, তাও দোষ বল। বাদ দে, চল। মিশা দীপার সাথে ছাদে চলে আসে। তখনই দীপার হবু হাজবেন্ড ফোন করলে দীপা ছাদের একপাশে দাঁড়িয়ে কথা বলতে থাকে। মিশা ছাদের বাতাস দেখে চুলগুলো ছেড়ে দেয় একটু প্রশান্তি অনুভব করার জন্য। মিশা পেছনে কারো উপস্থিতি টের পেয়ে ঘুরে দাঁড়ানোর আগেই কেউ তাকে চেপে ছাদের চিড়েকোঠায় নিয়ে আসে। মিশা ছোটাছুটি করতে করতে আরমানের বুক বরাবর হাতের কুনোয় দিয়ে এক ঘা বসিয়ে দেয়। আরমান মিশাকে ছেড়ে দিয়ে বলে, আরে শালি, মারবি নাকি? মিশা ন্যাকা ন্যাকা করে বলে। বড় ভাইয়া তুমি? আরমান ভ্রু কুঁচকে মিশার দিকে তাকিয়ে বলে, জামাই বল, কিসের ভাই? এ কেমন কথা ভাইয়া? মিশা সুইটি, এবার পালাবি কি করে বল তো? অনেক পালিয়েছি, আর পারবো না। এতদিন না পালালে তোর আর আমার দুইটা যমজ ছাউমাও পৃথিবীতে চলে আসতো। কি বলিস শালা? আরমান কপাল কুঁচকে বলে, সবই ঠিক, কিন্তু শেষে আবার শালা কেন বললি? বরাবরের শালি শুনালে শালা শুনবি না? যতই চালাকি কর লাভ নেই, পুরো বাড়ি আমার গার্ড দ্বারা ঘেরা। মিশা একটু ঘাবড়ে বলে। দূর, তাতে কি হয়েছে? আমি কি পালাবো নাকি? আরমান মিশার কাছে মিশার কপালে গাঢ় চুমু খেয়ে বলে। ওই চিন্তাও এনো না সুইটি। বিকেল বেলায় অনুষ্ঠানে কি পরবি, কিছু ঠিক করেছিস? আমি তো কোনো জামা আনি নাই ভালো পরার মতো। সে কি, তুই অনুষ্ঠানে এসেছিস নাকি বাড়ি থেকে পালিয়েছিস? মিশা মনে মনে বলে। পালাইছি তো শালা বড় ভাইয়ের থেকে। কি করবি? চল তুই, আমি ড্রেস কিনে নিয়ে আসি। আমার সময় আছে নাকি বেড়ানোর? তখনই দীপা বলে। মিশা ভাইয়ার সাথে যা, ভাইয়া সব চিনে। মিশা ভ্রুকুচকে তাকায় আরমানের পানে। আরমান 32 পাটি দাঁত কেলিয়ে তার দিকে তাকিয়ে আছে। বড় ভাইয়া আপনি ফ্রি? অলওয়েজ কিউটি পাই। মিশা মুখ ভেঙে বলে। কত রং ঢং শালা। ঠিক তখনই একটা মেয়ে এসে বলে। আরমান ভাইয়া, তুমি কি ফ্রি আছো? চলো না ছাদে যাই। আরমান বিরক্ত হয়ে বলে। সরো, ব্যস্ত আছি। এমন ঢ্যাং ঢ্যাং করছিস না, থাপড়ে চাঁদে পাঠিয়ে দিব। শর্ত। মিশা বিড়বিড় করে বলে। মেয়েটার রুচি দুর্ভিক্ষ হয়তো, না হলে এমন গম্বুস্তার পেছনে লাগবে কেন? আরমান মুচকি হেসে বলে। কি কিউটি পাই, চলেন। এসব আবাল বালছাল নামে না ডাকলে হয় না বড় ভাইয়া। শালি, তেরামি করিস না, ভালোবাসার ডাক বুঝিস না? তোর ডাক তোর কাছেই রাখ শালা জলহস্তি। কি বললি তুই? মিশা এবার দাঁত বের করে মিষ্টি করে বলে। ভাইয়া চলুন, দেরি হচ্ছে তো। আরমান বাইকের ইঞ্জিন স্টার্ট দেয়। মিশা পেছনে বসে আর মনে মনে পণ করে, ঝড়ে উড়ে গেলেও এই গাম্বুজ তার কাঁধে হাত রাখবে না। ধরে বস, পড়লে তো একেবারেই অক্কা পাবি, এমনি ডাক্তার হয়ে যাবি পেশেন্ট। মিশা রাগে বলে। ভাইয়া তুই যা, আমার নিয়ে ভাবার দরকার নাই। আরমান বিরক্ত হয়ে স্পিড বাড়িয়ে দেয়। হঠাৎ ঝাঁকি খেয়ে মিশা বাধ্য হয়ে আরমানকে আঁকড়ে ধরে। আরমান মেকি হাসে, যেন এই মুহূর্তের অপেক্ষাতেই ছিল। তুই এমন ধান্দাবাজি হলি কেমনে রে? তোর বাপ মা তো একেবারেই নাদান, মনে হয় তোর দাদাই ভণ্ড ছিল, নয়তো তুই এমন জঙ্গলি গোর মতো পালাস কেমনে? মেজাজ বিগড়ে যায়। ঠান্দাবাজের পেছনে ঘুরিস কেন শালা? আরমান ঠান্ডা গলায় বলে। আমার দাদা তো আমার দাদিরে তুইলা নিয়া বিয়া করছে, সেই রক্ত তুই বুঝস নাই, তাই ঘুরি। বংশের হাল ঠিক রাখতে হইব তো। আর এরপরে তোর আর আমার পোলা হইলে দেখবি, সেও আমার মতো বংশের হাল ধরবে। ভাই, সন্ধ্যা রাতে স্বপ্ন দেখা বাদ দে। আমার বাচ্চা তোরে বাপের বউ ডাকবে না।
দূর শালি, বাপ বলবো কে, আব্বা কইব আব্বা, আর তোরে বলবো নাক বোচা আম্মা। মিশা রেগে আরমানের গলা চেপে ধরে। তোর নাক বোচা শালা, তোর 14 গোষ্ঠীর নাক বোচা হারামি ইবলিশ। আরমান হাঁসফাঁস করতে করতে। ছাড় শালি, অ্যাক্সিডেন্ট করমু ছাড়। কর তুই, আজকে তোরে জমের বাড়ি পাঠামো। কিউটি পাই সুইটি, ছাড়, সামনে খাম্বা। কিন্তু মিশা আরো জোরে চেপে ধরে। বেচারা দম আটকে ব্রেক কষতে গিয়ে খাম্বার সাথে ধাক্কা খায়। দুজনেই ছিটকে পড়ে। শেষ মুহূর্তে আরমান মিশাকে শক্ত করে আগলে রাখে যাতে খাম্বায় বাড়ি না খায়, কিন্তু আরমানের মাথায় জোরে লাগে। ভয়ে মিশা কেঁদে ফেলে, জাপটে ধরে রাখে। আরমান মাথা ধরে কাতর গলায় বলে, শালি, বারবার না করছিলাম। মিশা কাঁদতে কাঁদতে বলে, আমি কি জানতাম নাকি শালা তুই কাঁচা বাইকার? দম আটকাইয়া রাখলে চালামু কেমনে? আমারে কি সিনেমার নায়ক পাইছস নাকি শালি? হসপিটালে চল, মরবি তো, তাও গলা থামবো না শালা ইডিয়েট। সামনে একটা অটো থামায় মিশা। কোনো মতে আরমানকে ধরে ওঠায়, তারপর নিজের ওড়না দিয়ে তার মাথা বেঁধে দেয়। যতই রাগ থাকুক না কেন, হাসপাতালে গিয়ে দাঁড়িয়ে থাকে। ডাক্তার ব্যান্ডেজ করছে আরমানকে। হঠাৎ এক নার্স এসে বলে, নিজের হাজবেন্ডের খেয়াল রাখবেন, নিয়মিত ওষুধ দিবেন। উনি আমার কোন জন্মের জামাই? উনি তো। কথা শেষ করতে দেয় না আরমান, মুখে হাসি টেনে বলে, বউ, রাগ করিস না, সরি। নার্স মুচকি হেসে চলে যায়। মিশা রাগে ফুঁসছে, কিন্তু আরমানের মুখে হেলদোল নেই। ডাক্তার একটা ইনজেকশন পুশ করতে সিরিঞ্জ হাতে নেয়। মিশা তখন আরমানের হাত চেপে ধরে নরম গলায় বলে, ভয় পায়েন না ভাইজান, সামান্য একটু ব্যথা লাগবে। আরমান ভ্রু কুঁচকে মিশার দিকে তাকিয়ে বলে, ভয় কার লাগবে? ডক্টর ইনজেকশন দিতে আসতেই আরমান লক্ষ্য করল মিশা তার হাত ধরে চোখ মুখ খিচে দাঁড়িয়ে আছে। আরমান হালকা মুচকি হাসলো। ডক্টর চলে যাওয়ার পর আরমান বলল, সামনে ডক্টর হবি, এখনই কি ভয় লাগছে? ডক্টর হলে ঠিক হয়ে যাব, নতুন নতুন তো। বাসায় চলুন। এইভাবে চলে যাব আমি? তো আপনাকে কি আমি স্বামী সেবা করব হসপিটালে? আরমান মিশাকে টান মেরে নিজের কাছে বসালো। করলে ক্ষতি কি? শালা, তোর বাদরামি কমে না, মাথা কেটে কুপোকাত, তবু পাগলামিতে উৎপাত। তখনই ডক্টর এসে বলল, ওনাকে ইমিডিয়েটলি ভারী খাবার খাইয়ে ওষুধটা খাওয়াবেন প্লিজ। খাবার আনছি, বসুন। 1 ঘন্টা পার হয়ে গেল। মিশা আশেপাশে কোনো রেস্তোরাঁ পেল না। লোকজনকে জিজ্ঞাসা করে এগিয়ে গেল এক খোলা দোকানে। খাবার ঠান্ডা। মিশা চোখ মুখ খিচিয়ে বলল, নতুন রান্না করুন, এসব খাওয়া যাবে নাকি? 10 মিনিট অপেক্ষা করুন, রান্না শেষের দিকে। এদিকে আরমান উঠে বসে। ভেবেই নিয়েছে মিশা আবার পালিয়েছে। মাথাটা দৌড়ে দাঁড়িয়েছে। মিশাকে খোঁজার প্রস্তুতি নিচ্ছে যেন কিছু ঘটে না। তখনই মিশা হুড়মুড়িয়ে ঢুকে বলল, সমস্যা কি, দাঁড়িয়ে পড়লি কেন? বললাম না আমি আসছি। মিশা খাবার হাতে নিয়ে সোজা আরমানের মুখের সামনে দাঁড়ালো। খেয়ে নে, হাতের যা হাল, আর যদি আমার হাতেরটা। আরমান কিছু না বলে খেতে শুরু করলো, তবে চুপচাপ নয়। একবার হাতে কামড়, আরেকবার চুমু। মিশা রেগে হালকা থাপ্পড় দিল আরমানের গালে। আরমান হাঁ করে তাকালো। মিশা ঝটপট খাবার মুখে দিচ্ছে, ওষুধ খাইয়ে টিস্যু দিয়ে মুছে দিচ্ছে। মিশার কাজে আরমানের বুকটা জুড়িয়ে যায়। মেয়েটার যত্নে তার প্রতি আরো আসক্তি জন্ম নিল। আরমান এক টান মেরে মিশার চুলের পেছন ধরে ঠোঁট আঁকড়ে ধরল। মিশা নিজেকে ছাড়িয়ে নিয়ে, কি রে শালা, তামসা কমে না? এত কষ্ট করলাম আর তুই আমাকে রেপ করতে চাইছিস? আস্তাগফিরুল্লাহ। হয়েছে হয়েছে, নাটক কমা, বাড়ি চল। মিশা আর আরমান বাসায় চলে আসে। মিশা হাঁপিয়ে গেছে, তাই কোনো মতে খেয়ে ঘুমে তলিয়ে যায়। এদিকে আরমানকে বাড়ির সবাই ঘিরে জিজ্ঞাসা করছে, কিভাবে অ্যাক্সিডেন্ট হলো? স্কুল লাইফ থেকে বাইক চালানোতে আপনি ওস্তাদ, অ্যাক্সিডেন্ট করা ছেলে নন। ঘুম ঘুম ধরেছিল, তাই দেখতে পাইনি। আরমান মিশার কথা সবাইকে না জানাতে রুমে চলে যায়। রাত হয়ে এসেছে, কেউ আর জিজ্ঞেস করার সুযোগও পায় না। পরের সকাল, বাইরে থেকে চিল্লানো শুনে মিশা ঘুম থেকে চোখ মেলে বসে।
ধীরে ধীরে ব্যালকনিতে গিয়ে দেখে বাইরের স্টেজে আরমান দাঁড়িয়ে ভাষণ দিচ্ছে। চোখে সানগ্লাস, আকাশি রঙা শার্ট, সাদা জিন্স। মালটা তো পুরাই ইউনিক। এটা আবার কোন শালা? আরমান মিশাকে দেখে মাইকের সামনে বলল, মিস কিউটি পাই, কুম্ভকর্ণের মতো না ঘুমিয়ে কাজে লেগে পড়ো। বসে বসে বান্ধবীর বিয়ে খাবে নাকি? মিশার মেজাজ বিগড়ে যায়, রেগে রুমে চলে আসে। বিয়ের বাড়িতে মানুষ গিজ গিজ, গ্রামের বিয়ে আরো জমজমাট। বর পক্ষ এসেছে। বরের ছোট ভাই সাদেক মিশার পেছনে লেগেছে। আরমান কিছু ব্যস্ত থাকলেও বারবার লক্ষ্য করছে মিশা কত সুন্দর বারবিডায় ঘুরছে গোলাপি থ্রি পিসে। হঠাৎ আরমান দেখলো মিশা ও সাদিক হেসে হেসে কথা বলছে। দূর থেকে মনে হলো তারা প্রেমালাপ করছে। আরমান আর পারল না, সামনে গিয়ে এক গ্লাস পানি মিশার মাথায় ঢেলে দেয়। ঘেঁষাঘেঁষি শখ তাই না? চলো কিউটি পাই, তোমার রং ঢং বের করছি। হাত ছাড় শালা, কি করছিস? আরমান মিশার হাত ধরে টানতে টানতে কাজীর সামনে নিয়ে আসে। বিয়ে পড়ান। কাজী একটু হকচকিয়ে জিজ্ঞেস করে, কি? তুই কি বিয়ে পড়াতে জানিস না নাকি? কানে কম শুনিস? তামাশা হচ্ছে নাকি? একদম চুপ থাক, মেজাজ খারাপ করবি না, শালি জানে মেরে দেব। কাজী ইতিমধ্যে বিয়ে পড়ানো শুরু করেছে। আরমানের রাগে কেউ টু শব্দ করতে পারছে না। মিশা হাত শক্ত করে ধরে আছে, আর ছাড়া দিতে চাচ্ছে না। কাজী কবুল বলার সময়। জীবনেও বলবো না, এই গম্বুজকে মরলেও বিয়ে করব না। শালি তোর তেজ একদম পিষিয়ে দেব, কবুল বল। জীবনে না, তোর মতো ডাইনোসরকে আমি কেন বিয়ে করব শালা? আরমান রেগে রিভলভার বের করলো। মিশা একটু ঘাবড়ে। আমি ভয় পাই নাকি? জীবনেও বলবো না। তুই কি করবি কর। আরমান রেগে মিশার পায়ের কাছে শুট করতেই মিশা কানে হাত চেপে চিল্লিয়ে বলল, শালা গম্বুজের বাচ্চা, কবুল কবুল কবুল। আরমান মুচকি হেসে সবার সামনে মিশার গালে চুমু দিয়ে বলল, আলহামদুলিল্লাহ, লাভ ইউ শালি। বাবা, লাভ ইউ শালিনা, কবুল বলো। হাসির রোল পড়ে যায়। মিশা রেগে তীর তীর করে কাঁপছে। আলহামদুলিল্লাহ, আজ থেকে এই শালি একান্ত আমার কিউটি পাই। মিশা রেগে আরমানের দিকে এখনো তাকিয়ে আছে। আরমান 1971-এর যুদ্ধ থেকে তৃতীয় বিশ্বযুদ্ধের জয়লাভের মতো হাসছে। রাজশাহীতে নামকরা চৌধুরী বাড়ির একমাত্র ছেলে আরমান চৌধুরী বিয়ে করে ফেলেছে। সেই বিয়ে এমন একটি সময়ে, নিজের চাচাতো বোনের বিয়ের মধ্যে, যা রীতিমতো আলোচনার ঝড় তোলে। বাসার হল রুমে মিশা মাথা নিচু করে বসে। পাশে দীপার মা আর আত্মীয়রা ঘিরে আছে। তখনই লাঠি ভর দিয়ে নিচে নামলো আরমানের দাদি। মানুষের ভিড়ে পথ বানিয়ে তিনি এগিয়ে এলেন। তোরা সরবি, নাতবউয়ের মুখ দেখমু না? তগো ডং দেখমু, যত সব কাক পক্ষীর দল। দাদির কথা শুনে সবাই দু ভাগ হয়ে রাস্তা বানালো। মিশা সেই যে মাথা নিচু করে আছে, তাকাচ্ছে না। ওরে খোদা, এত দেহি দীপার বান্দরডা। বান্দর না হাম্মা, বান্ধবী। তুমি চুপ তাহ বৌমা, ওই একই। আর তোরা এমন দাঁত কেলাইয়া হাসতেছস কে? কাম নাই নাকি? সর সব সর। একে একে সব কেটে পড়ছে। লাগামহীন কথা কাকে শুনিয়ে দেওয়ার ভয়। মিশা পাশে দাদিকে দেখে বলে, রূপ তো নায়িকা সাবানা, তা আমার নাতির গলায় ঝুললি কেমনে রে বগি? মিশা চুপ থাকতে পারল না। তোমার ওই গম্বুজ নাতি যখন আমারে জোর করে বিয়ে করলো, তুমি কোথায় ছিলা বুড়ি? দেখলে বুঝতো কি কে কার গলায় ঝুলে পড়েছে। দৌড় বগি, শুনছি নাতি বিয়া করব। কোমরের ব্যথায় নামি নাই। বংশের বাত্তি লিগা বিয়া করা লাগবো না? বংশের বাতি জ্বালাইবার লিগা আমারে পাইছে তোমার নাতি? তারে যদি আমি গরুর দড়ি দিয়ে না ঘুরাই। ওই বগি, কি কইলি? আমার সোনার চাঁদ নাতিরে কি করবি? ওই শালারে তো আমি একদম তুড়ি মাইরা উড়াই দিমু। ও মা গো, এ দেহি নাতি আমার ডাকাইতে আনছে। কই তোরা, প্রেসারের ওষুধ আন, দম গেল রে। এটা খাও, তোমার বুড়োর কাছে যাওয়ার টিকিট এখনো আহে নাই বুড়ি। চ্যাং চ্যাং কথা কস বালাই। আমার নাতি কিছু হলে চ্যাং চ্যাং কিন্তু ছড়াইয়া দিমু। রাখো তোমার চ্যাং চ্যাং। তোমার নাতির বংশ নির্বংশ যদি না করি তো আমি মিশা না।
ও মোর খোদা, কিল্লাই বাচ্চা আসি, উড়াইয়া নাও আমারে, এই দিন মোর দেহা লাগলো। সোনার চাঁদ নাতির কপাল পড়ল বুঝি। মিশা বিরক্তি আর আহ্লাদের মধ্যে নিষ্পিস করছে। বেড়া মানুষ আদর সোহাগ মারালেই তেজ নিভা যাইব বগি। ইস, তোমারটাই তো কামাতে পারলো না তোমার বুইরায়, আর আমি তো তোমার থেকে এক ক্লাস উপরের বুড়ি। তবে রে বগি, আজকে তোর একদিন কি আমার একদিন। লাঠি নিয়ে দাদি পিছে ধেয়ে আসে। বুড়ি ভালো হইব না কিন্তু, দূরে যা বুড়ি। বগির বাচ্চা, আমার সাদের স্বামী নিয়া কথা যদি না পিড়াইছি আমি, তাইলে আমি কুবা শামসুর বউ না। এ বুড়ি, কুবা কি? কুবা বুঝোস না মাতারি? কুবা মানে কোপাকুপি। যা ভাবছিলাম, জল্লাদের বংশে আইসি, ঠিক মিলল। বুড়া এক জল্লাদ আসছিল, তার বউ জল্লাদের রানী। খাড়া তুই বগির বাচ্চা, আমার স্বামীর দেমাক নিয়া তোর চ্যাং চ্যাং কথা ছড়াইতাছি। তখনই আরমান এসে হঠাৎ ডাক দিল। দাদি, ওরে দৌড়াও কে? দাদি মরা কান্না ছুঁড়ে নাতিকে ধরে বলেন, কি রে ভাই, ডাকাত আনলি ঘরে? কি মুখের সেরি বগির, এ বউ পাল্টা, নতুন বিয়া করামু, তরে এইডারে আমি মানব না। আরমান ভ্রু কুচকে উত্তর দিলেন, কও কি দাদি, কত বিয়া করমো? একটা বিয়া করলাম বাসরের আগেই, বউ পাল্টাইতে কও? রাখ তোর বাসর, গড়ে গেলে তোর গলাও কাটবার পারে এই ডাকাইতে সেমরি, বুঝস না কে? আরমান নিজের জামার কলার টেনে ভাব নিলেন। দাদি, তোমার নাতি কি কম নাকি? জল্লাদ কুমার আইসে আইসে, শালা গম্বুজের বাচ্চা। এই শালি চুপ থাক। আমার দাদিরে কি বলছো? এ বুড়ি আমারে কি বলছে জিগা ভাই। বুড়ি তো না, একেবারে ডাইনি বুড়ি। শালি মুখ সামলা। আমার দাদি কি চিজ জানোস? পুরা এলাকার দাদি। দাদি আরমানের দৃষ্টি থেকে মিশার দিকে চোখ টিপ মেরে শয়তানি হাসি হাসছিলেন। মিশা আরমানের দিকে তাকিয়ে বলে উঠল, আর শোনো, এখন তো বিয়ে হয়ে গেছে তাই না? আমারই ভুল, দাদিরে একটু বলো যেন কিছু মনে না করে। দাদি তো খেপে গেলেন, ঝগড়া চাই, এই বউ রাখবে না। এখন নাটক মারাও আমার নাতির সামনে, যতই বাহানা করো, তরে আমি বউ মানি না। মিশা এক লাফে আরমানকে সালাম করে বলল, শোনেন না দাদি, একটু বোঝান, রাত হচ্ছে, রুমে যেতে হবে তো। আরমানের মনে লাড্ডু ফুটে, কি বলছে তার কিউটি পায়। খুশিতে লাফিয়ে বলল, দাদি বলছি। দাদি চোখ উল্টে তাকালেন, তখন মিশাও চোখ টিপ মারে। কালকা তুই এই বগিরে তালাক দিবি, আমি তোর সাথে ঘুমামো আজগা, এই বগির লগে তুই থাকবি না। দাদি কি কও এগুলা? এ শালিরে আমি ভালোবাসি, এতেই তোমার পুতিন আইব, যাইবার দাও আমারে। খবরদার আরমান, আমার পুতিনের খেতা মারি, তুই যাবি না। স্বামী, আমরা কি বাসরাত করব না? আরমান পড়ে যায় মাইনকার চিপায়। এই মাতার ঈশ্বর, আমার ভুলাবালা নাদার নাতি ডারে কায়রা নিবার চাস? কইরানি মুখে দাদি, নতুন আরো একটা আনবার লিগা তো ডাকতেছি। আরমানের সয় নেই। মিশার এমন ভঙ্গিমা দেখে বেচারা এক লাফে বাসর করতে দৌড় মারে। সি সি, এমন বেহাইয়া বিয়া করছত ভাই, এই বগিরে আমি জীবনও মানব না। মিশা এবার পাশ থেকে আরমানের হাত ধরে বলল, বুড়ি, আমার স্বামী লাগবো, ছাড়ো তুমি। স্যার স্যার, আমার নাতি ছবি না। কেন দাদি, তুমি কি বোঝো না তোমার স্বামীরে সুইয়া দেখো নাই? দাদির রাগ আরো বেড়ে যায়। আরমান মুখটা ভোতা করে বসে, কিছু বলতে পারছে না, সহ্য করতে পারছে না। আরমান, তুই থাকবি ওর লগে? তোই আমার শর্ত আছে। মিশা একটু ঘাবড়ে যায়, কি বেশি নাটক করলো? যদি গাম্বুসটা তার সাথে থাকে কি হবে? সে ঢোক গিলে তাকায় দাদির দিকে। বলো বলো দাদি, তুমি যা বলবাই তাই করবো। কসম, কিন্তু ভাই কথার নরসর মুই পছন্দ করি না। আচ্ছা দাদি, কও, আমি রাজি। হন, তাইলে তগো বাসর ঘরে আমিও থাকমু। কি? মিশা ফ্লোরে বসে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। কি হইল, মাতারির জিন বুত ধরলো নাকি? সুন্দরী আছে, ধরারও পারে।
দাদি এটা ঠিক না, বাসর হয় জামাই বউ, তুমি মাঝখান থেইকা, এটা কেমন কথা? এটাই শেষ কথা। যতদিন এই মাইয়ারে তালাক না দিবি তগো দুইটার মাঝখানে আমি থাকমু। আরমান আর কিছু বলার ভাষা পায় না, মুখটা শুকনা পাতার মতো হয়ে যায়, যেন ধরলেই গুঁড়ো হয়ে যাবে। এক পাশে মিশা, অন্য পাশে আরমান, মাঝখানে দাদি মিনারা খাতুন। হঠাৎ দাদি নাক ডাকা শুরু করে। বুড়ি তো জ্যান্ত মায়েরাই ফেলবো, কি করি এখন? মিশা আশেপাশে তাকিয়ে দেখলো আরমান ঘুমাচ্ছে। দুষ্টু হেসে একটু এগিয়ে গিয়ে আরমানের হাত টেনে দাদির মুখের উপর রেখে দেয়, তারপর তাড়াতাড়ি ঘুরে শুয়ে পড়ে। হতচ্ছাড়া কুবার গোষ্ঠী, তোর দাদাই দিত ঢ্যাং, তুই মারচ। হাতশালার জিন্দিগি মোর তেনা তেনা। মিশা এসব শুনে মুখ টিপে হাসছিল। দাদি আবারও মিশার দিকে ঘুরে শুয়ে পড়ে। খানিকক্ষণ বাদে আবার নাক ডাকা শুরু। বুড়ি বাচ্চা, মন চায় গলা টিপে দেই। শালার কপাল পুরা, কই ফাঁসলাম। ধ্যাৎ। মিশা বাঁকা হেসে দাদিকে খোঁচা মারে। দাদি আরমানের দিকে ঘুরে যায়। মিশা উঠে দাদির পা আরমানের দিকে তাকিয়ে রাখে, হাত পা ঝাড়া মেরে আরমানকে দেয় এক লাথি, তারপর শুয়ে পড়ে। দাদি গো। দাদি নাক ডাকা বাদ দিয়ে ধরফড়িয়ে উঠে। কি রে ভাই, নিচে ক তুই? দাদি তোমার উপরে দাদাই ভর করছে নাকি এত জোরে লাথি মারলা? ও মোর কোদাক, কস কি এল্লা? মই লাথি মারমু কোন দুঃখে? দুঃখে মারছো না, সুখে কে জানে মারছো তো। আচ্ছা ভাই, ওঠো ওঠো, আর মারবো না, আয় আয় ঘুমা। মিশা হাসতে হাসতে অবস্থা খারাপ হলেও এপাশে ফিরছে না, কারণ দাদি নাতিকে দেখলেই 32 পাটি দাঁত বেরিয়ে যাবে, সে শিওর। সকালে মিশা ঘুম থেকে উঠে দেখে পাশে কেউ নেই। কাল রাতের কথা ভেবে অজান্তেই ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। তখনই শাওয়ার নিয়ে হাফ প্যান্ট পরে চুল মুছতে মুছতে বেরিয়ে আসে আরমান। মিশা নাক মুখ ছিটকে বিছানা থেকে নেমে দাঁড়ায়। কিউটি ভাই, ঘুম কেমন হলো? আর ঘুম? আপনার মহামান্য ডাইনি দাদির নাক ডাকা শুনে ঘুম আমার আসমানে। আমি একটা বিষয় চিন্তা করলাম, বুঝেছো? কি? রাতে তো বাসর করার পারবোই না, দিনে তো করা যায়, কি বলো? ইস, শক্ক তো শালার। বাসরের নাম নিলে তোর গলা কেটে ফ্যানে ঝুলাবো। সর শালা। এই শালি, এখন বিয়ে হয়ে গিয়েছে, শালা শালা করলে কিন্তু। সর, তোরে কি আমি ভয় পাই? খান বাড়ির সবাই থমথমে হয়ে আছে। প্রতি বছর ঘুরতে যাওয়া হলেও এবছর আরমানের দাদি স্পষ্ট বলে দিয়েছে কোথাও যাবে না। আমার নাতির ঘাড় থেকে শাকচুন্নি নামানো না পর্যন্ত কোথাও যাওয়া হবে না। কেউ কিছু মনে করো না। মিশাকে আরামে দেখে দাদির সহ্য হচ্ছে না। হানিমুনিরে গুষ্টি মারি, কোথাও যাওয়া হবে না, এ আমি বলে দিলুম। ছোট মা, তোমাদের ছেলে নাকি আমাকে নিয়ে হানিমুনে সুইজারল্যান্ডে যাবে, আজ সকালে বলল। বান্ধব না হাম্মা, বান্ধবী। কেন গো দাদি? দাদাই তো তোমাকে নিয়ে হানিমুনে যায়নি, তাই নাতিকে যেতে দিচ্ছ না? এই মাতারি মুখ সামলা, নইলে জিব্বা কেটে দিমু। ছি দাদি, হানিমুন ছাড়াই এতগুলো পয়দা করলে, তোমার পোড়া কপাল দেখে আমার কষ্ট লাগছে দাদি। মন চাইতো গাঙে ডুবে মরি। তো মরো না মাতারি, আমি বাঁচি, লগে আমার ভোলাবালা নাতিও। কে আবার তোমার নাতি আটকাচ্ছে গো দাদি? তার জন্যই তো রয়ে গেলাম। সে বলল তোমার নাকি পুতিন লাগবে খুব শীঘ্রই। সত্যি নাকি দাদি? আজকে কাজে লেগে পড়মু? এই নির্লজ্জ মাতারি, তোর একলা থাকবার সাহস হবে নাকি আমার নাদার নাতির লগে? ও, তাহলে তো তোমার সামনে আজকে। আর কিছু বলার আগেই দাদি লাঠি উঁচিয়ে মিশার পিছনে দৌড়ায়। আগে ধরো আমারে ডাইনি বুড়ি। কি কইলি মাতারি? মিশা দৌড়াতে দৌড়াতে গেটের কাছে আসার সাথে সাথে আরমানের সঙ্গে ধাক্কা খায়। এতই মিস করছিলে সুইট হার্ট যে গেটের সামনে এসে পড়লে? ফার্স্ট, 2 দিন পর পর উৎফট নামে ডাক বন্ধ করুন। আর সেকেন্ড, আপনার ডাইনি দাদি মারতে আসছে, আমাকে বাঁচান। তখনই আরমান পেছন থেকে দাদিকে লাঠি নিয়ে দৌড়াতে দেখে। ভাই দৌড়া জিগা, ওরে আমি উপরে পাঠামু। প্রাণের স্বামী রাইখা উপরে যাবো কোন দুঃখে? জামাইজান চলেন, শরবত বানায় আনি। কি হয়েছে দাদি, তুমি ওর পিছে দৌড়াচ্ছ কেন লাঠি নিয়ে? ও তো এখন তোমারও নাতনির মতো। দাদি মুখে পানের চিপ ফেলে রেগে মিশার দিকে তাকিয়ে গড় গড় করে চলে যায়। এই কথা শুনে মিশা আরমান হাসতে থাকে।
সুইটবার্ড ভীষণ মিষ্টি লাগছে, মন তো চাইছে। ঠান্ডা পানি প্লিজ, কিউটি পাই। তোমায় দেখলে আমার আত্মা শুকিয়ে যায়। মিশা পানি নিয়ে চলে যায়। আরমান মুচকি হাসে এবং নিচের রুমের দিকে পা বাড়ায়। এক গ্লাস পানি হাতে নিয়ে মিশাকে যেতে দেখে দাদি মিশার পিছু নেয়। মিশা সেটা খেয়াল করে না। ভাবিও নি বউ আমার জন্য পানি আনবে। পানি চাইলে তো গাদাকেও না করতে হয় না। আর আপনি তো এক গ্লাস পানি নিজের জন্য চাইবেন না? শালি, তুই ভালো হইলি না? শালা, তুই খুব ভালো বুঝি। আরমান মিশার আঙ্গুল সহ টেনে নিজের কোলে বসিয়ে দেয়। না রে না, আরও তো পারে না। মন আমার নাস্তা নাবুদ একজনেরই দেয়। দিন আমার যাচ্ছে ভালোই, মিষ্টি যন্ত্রণায়। মিশা নিচু হয়ে আরমানের হাতে কামড় বসায়। এদিকে দাদিও উকিঝুঁকি মারছে বারবার। রাতে নিস্তব্ধতায় আকাশের রূপ তেমন দেখা না গেলেও বিদ্যুতের ঝলকানিতে একটু পরপর পুরো আকাশ আলোকিত হচ্ছে। ধোঁকা হাওয়া এসে উপচে পড়ছে। আরমান উঠে দেখে মিশা তার দাদিকে ধরে রেখেছে, আর দাদিও মিশাকে ধরে দুজন ঘুমাচ্ছে। আরমানের ঠোঁটের কোণে এক ঝলক হাসি। এরপর আরমান ধীর পায়ে মিশার পাশে দাঁড়ায়। একটা কাঁথা এনে নিজের দাদির গায়ে জড়িয়ে মিশাকে পাজা কোলে তুলে নিয়ে বেরিয়ে যায় ছাদের দিকে। মিশা ঘুমের টোপে একটু নড়াচড়ায় আরমানকে জাপটে ধরে। কোথায় যাওয়া হচ্ছে মিস্টার জলহস্তি? আপনি কি আমাকে নামাবেন নাকি চিল্লাবেন? তুমি বৃষ্টি দেখতে পছন্দ করো তাই তো? এই মাঝরাতে কি নাটক দেখাতে এখানে আনা হয়েছে? বৃষ্টি দেখতে এনেছি। আপনি দেখুন, আমি ঘুমাবো। টাটা। মিশা যেতে চাইলে আরমান তার হাত ধরে বলে, কিছুক্ষণ থাকতে পারো না? না, যায় না। তার উপর আপনার মতো ধান্দাবাজের সঙ্গে তো অসম্ভব। অথচ সুইটবার্ড, তোমাকে ধান্দাবাজের সাথেই সারা জীবন কাটাতে হবে। সময়ই বলে দিবে সেটা। একটু বসবে কি? দরকার কেন? দোলনায় এক পাশে আরমান, এক পাশে মিশা। ভালোবাসা কিভাবে হয় জানো কিউটি পাই? জানি না, এখনো জড়ানোর সময় পাইনি। দমকা হাওয়ার মতো হয়তো প্রেম হয়, ঝড়ো হাওয়ার মতো হয়তো তা ফুরিয়েও যায়, তবে ভালোবাসা ওই আকাশের কাঠফাট্টা রোদ, যা শত শত ঝড়ের পরেও দেখা দিবে, আর তুমিও তার নিশ্চিন্তে ভরসা করতে পারবে। এত বড় বড় ডায়লগ দেবেন না মিস্টার কুবা আরমান চৌধুরী। সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, হজম করা দায়। আমি মুক্তি চাই আপনার থেকে। ওইসব চিন্তা মানিস না শালি, তোর আমার সাথেই থাকতে হবে। হুট করে বৃষ্টি নামলো। মিশা দাঁড়িয়ে দৌড়ে যেতে চাইলেই আরমান তাকে টেনে ধরে বলল, আসো একটু ভিজি, আর একটু অভিমান মুছি। ভালো নাই বাসলে তবে পাশে থাকলে ক্ষতি কি? মিশা থমকে দাঁড়ালো। বৃষ্টির টুপটুপ ফোঁটা আরমানের ঘন কালো চুল বেয়ে কপাল মুখে গড়াচ্ছে। সময় যেন থমকে যায়। আরমান স্থির দৃষ্টিতে মিশার দিকে তাকিয়ে আছে। মিশার লাল শাড়ি ভিজে যাচ্ছে, তবে তার অমায়িক চোখ আর ঠোঁট তাকে আরো আকর্ষিত করছে। ঠোঁট জোড়া বলছে আমায় টেনে নাও, নিজের তৃষ্ণা মেটাও। চোখ বলছে আমার গভীরে হারিয়ে যাও। আরমান হাত বাড়িয়ে দিয়ে মিশার এলোমেলো চুল আস্তে ধীরে কানের পাশে গুজার চেষ্টা করলো। মায়া বাঁধবেন না মিস্টার কুবা, তাহলে হয়তো ফিরতে কষ্ট হচ্ছে। আমি চাই না কোনো খারাপ মানুষের সঙ্গ, যার অন্তরে পাপ। আজ যদি সব পাপ বৃষ্টির ফোঁটার পরশের ন্যায় মুছে দেই, থাকবে কি চিরকাল মিসেস চৌধুরী? মিশা থমকে দাঁড়ালো, ঠোঁট কাঁপে, চোখ সন্দিহান। উত্তর দিতে না চাইলেও দেহের প্রতিক্রিয়া সবকিছু বলছে। আরমান ধীর গতিতে মিশার কাছে চলে আসে। মিশা একদম স্থির। আরমান ধীরে ধীরে তার ঠোঁট নিজের দখলে নেয়। মিশা চোখ বন্ধ করে। না, তার খারাপ লাগছে না, ফিরতেও চাইছে না। সে শুধু অনুভব করছে। আরমান ভাবছে, সব ছেড়ে আজ সে আমার হয়ে গেল। আরমান মিশাকে ছেড়ে দাঁড়ালো, গালে হাত রেখে বলল, সুইটবার্ড, আমার নিজের করে নাও। তোমার তৃষ্ণায় বড্ড তৃষ্ণার্থ আমি। ওই ছাদে কি করো সারমান? ওই মাতারি জ্বর আনার জন্য ধৈর্য নিয়ে গেছে নাকি? মিশার হুঁশ ফিরে আসে। আরমান এক ঝটকায় সরে দাঁড়ায়। দাদি ছাতা হাতে নিয়ে মাথার উপর ধরে রেগে বলে, অসভ্য মাতারি, আমার নাতির জ্বর আসলে। আর কিছু বলার আগেই আরমান মিশাকে নিজের বাহুতে টেনে বলল, তোমার নাত বউ সেবা করবে, চলো দাদি যান। এরপর তিনজন কথা ছাড়াই চলে আসে। সকাল, সবাই রেডি হয়ে নামছে। মিশার দেখা নেই। মাতারিটা কই রে? আম্মা, আপনি তো
তারে মানের নাম, তাই মাইয়াটা ঘরে শুয়ে আছে। আমি মানি না, তাতে কি? ওর ঢ্যাং নাই, কথা বলা চ্যাং চ্যাং করতে পারে, যাওয়ার বেলা ঢ্যাং ঢ্যাং কইরা আসতে পারে না। যত সব কাকপক্ষীর মামলা। দাদি হালকা লাঠি ভর দিয়ে ঠক ঠক করে মিশার রুমে এসে দাঁড়ালো। ওই বগির বাচ্চা, তোর টিকিট দিয়ে নামাতে হবে নাকি? তাড়াতাড়ি রেডি হইয়া নাম। কিন্তু দাদি। কিন্তুর গুষ্টি মারি, বগির বাচ্চা, তাড়াতাড়ি নাম। মিশা এক পলক দম বন্ধ মুহূর্তের পর সব ঝেড়ে ফেলে নিচে নেমে আসে। মিশাকে নামতে দেখে দাদি বলে, দীপার মা, সবাইকে বলে দাও বাড়ির বউ যেন একটাও মাথায় কাপড় ছাড়া বাইরে না যায়। কি করেছো বুড়ি? দেখি যত্ন আনতেই করছে। জানি না ছোট মা। বিশাল ট্যুর বাস নেওয়া হলো। দীপা ওর হাজবেন্ড নিয়ে এসেছে। সবার সামনে আরমানের দাদি, তার সাথে তানুদি, এর পেছনে মিশা। তারপর সবাই জোড়া জোড়া বসলো। মাঝপথে আরমান তাড়াহুড়ো করে মিশার পাশে এসে বসে। বাহ, বউ বউ সেজে গুজে দেখছি। মিশা ভ্রুকুচকে বাইরের দিকে চোখ ফিরালো। হালকা বৃষ্টি থাকায় আরমানের চুলেও পানি পড়েছে। ছোটবেলায় দাদির আঁচল ছিল, এখন বউয়ের আঁচল। কি কপাল আমার। করছো কি? মুছে দাও তো পেছনে। মিশা স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। প্লিজ দাও না, ঠান্ডা লাগবে তো কিউটি পাই। মিশা বেচারি এবার আস্তে আস্তে মুছতে শুরু করে। খানিক পরে ঘুম ঘুম চোখে মিশা আরমানের কাঁধে মাথা রাখে। খারাপ লাগছে। আরমানও তাকে ধরে রাখে। রাত 3টায় বাস এসে থামলো। সবাই তখন ঘুমে বিভোর। আরমান ফোন খুঁজছে, কারণ মিশা তার কাঁধে ঘুমিয়ে আছে। সুইটবার্ড উঠো, এসে পড়েছি। আমি আরো ঘুমাবো। হোটেল রুমে ঘুমিও। মিশা কিঞ্চিত নড়ে, আরো জড়িয়ে ধরে। মিশা কিউটি পাই, বাসেই রাত কাটাবে। তখনই আরমানের দাদি রেগে বলে, কি রে, তোরা কি মরার ঘুম ঘুমাইছ নাকি? ও বউ, ওই বউ কি হইল? উঠছ নাকে, নাকি তবদা লাগাইয়া কাত হইয়া রইছ? আম্মা, এসে পড়েছি আরে হ, সবগুলা উঠাও। আরমান উঠছত, আর বগি কি ঘুমের সাগরে? আরমানের দাদি ঘুরতে দেখে মিশা আরমানকে চাপতে ঘুমাচ্ছে। ওই মাতারি, আমার নাতনিরে সার কইতাছি। মিশা ধরফরে উঠে আশপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করে। তারপরে সামনে দাদিকে দেখে মোচড়াতে মোচড়াতে বলে, উফ দাদি, কানের পর্দা তো না ফাটালেও পারতে। আসছে নবাবজাদি নাম, আর আমার নাতির থেকে দূর থাক, বিয়াদব মাদারি। আরমান হাসছে। মিশা আরমানের দিকে রাগী চোখে তাকালো। আরমান চুপসে নামতে নেয়। হোটেল রুমে যেতে ম্যানেজারের সাথে পরিচিতি দেখে মিশা বলে, কি মিস্টার কুবা, মাঝে মাঝে আসা হতো নাকি? প্রায় আসতাম, তবে বউ নিয়ে এই প্রথম। মিনারা খাতুন আরমানের দিকে তাকিয়ে বলে, আমরা 3 জন একসাথে থাকবো, বুঝছত? এই কথা শুনে শেষ আরমান বেচারা। ঘুরতে এসে বেচারার মনে তালা মেরে দিল মিনারা খাতুন। ম্যানেজার বোঝার চেষ্টা করে কি হচ্ছে। দাদি মনে হয় একা ভয় পান, তাই না? কি কস বেটা, বই পামু কিল্লাই? আমার নাতিরে জানি কিছু না হয়, পাহারা দেওয়ার লেগা থাকতে হইতাছে। কি জ্বালা দিলা খোদা, না কমে না সই। দাদি চলো চলো। মিশা এতক্ষণ ঘুম ঘুম চোখে হেলছে দুলছে। এদিকে হুঁশ নেই কাণ্ড দেখার। এরপর 3 জন একসাথে ঘুমিয়ে পড়ে। সকাল সকাল মিশার ঘুম ভাঙে। সামনে তাকিয়ে দেখে মিনারা খাতুনকে জড়িয়ে ধরেছে। তখনই মিনারা খাতুনেরও ঘুম ভাঙে। মিশা দেখে সে মিশাকে জড়িয়ে ধরে। দুজন ছিটকে উঠে বসে। তখনই শুধু টাওয়াল পরে আরমান রুমে আসে। মিশা ও দাদুই এমন এক দামড়া ছেলেকে শুধু টাওয়ালে দেখে মিশা মুখ ঘুরিয়ে ফেলে। ভাই, কাপড় আনছো নাই? এইটা পইরা ঘুমাইতাছ কে? আরে দাদি, মাত্র শাওয়ার নিলাম, এখন চেঞ্জ করবো। তোমরা এমনি তাকাইয়া আসো কে? হতবসারির সামনে এমনে আসিস না, চোখ লাগাইব তোরে, বুঝোস না? ইস, আমার আর কাজ নেই কি সুদর্শন বান্দা আপনার নাতি আমার চোখ লাগাতে হইব? ওই তুই চুপ কর মাতারি, তোর মতলব আমি বুঝি না রে, সর সামনেতে। মিনারা খাতুন উঠে বলে,
আমি দীপার মার কাছে যাই, তোরা আয়, নাস্তা করবো একলগে। মিশা ফ্রেশ হয়ে এসে দেখে আরমান বসে ফোন চালাচ্ছে। যাচ্ছেন না কেন? একসাথে যাব, আসো। দেখুন, প্রথমত সেদিন যা হয়েছে ভুলে যান। আপনাকে আর কিছু বলার আগেই আরমান মিশার হাতে টাওয়াল নিয়ে মিশার মুখ মুছতে মুছতে বলে, কিছুই ভোলার নয়, সবই স্মৃতির পাতায় পুঞ্জীভূত। সুইট বার্ড, আমি চাই না আপনার যত্ন কিংবা ভালোবাসা। আমি তো চাই, আমার সবটুকু উজাড় করে দিতে চাই কিউটি পাই। আপনাকে আমি ঘৃণা করি। আপনি সেদিন আমার বাবার সাথে যা করেছেন। মাফ চেয়ে নিব সুইট বার্ড। সেদিন আমি পাগল হয়ে গিয়েছিলাম জানো সুইটি। তোমাকে যখন চাইলাম দিল না। তোমার বাবা এটা মানলাম, কিন্তু তাই বলে অন্যত্র তোমাকে দিয়ে দিবে এটা মানতে পারিনি। আমি জানি আমি খারাপ, আমি অন্যায় করেছি, তবে তুমি হাত বাড়াও, আমি সব ছেড়ে দিচ্ছি। প্লিজ একটাবার বলো আমি সব ছেড়ে তোমার হয়ে রইব। প্লিজ সুইটি, একটু ভালোবাসা দাও। এই মরুভূমির জীবনে এক পশলা বৃষ্টি হয়ে নামো। আরমান হাফ ছেড়ে বলে, তুমি কি চাও মুক্তি? আমি তোমাকে জোর করে রাখতে চাই না, তবে তোমাকে ধুকে ধুকে মারতে চাই না। তোমার ভালোর জন্য তোমাকে ছাড়তে রাজি, তবে হারাতে নয়। মিশা নিজের মাথার নিচের দিকে ঝুঁকিয়ে ফেলে। ভালোবাসা, পাশে থাকা হয়তো চাওয়াই ভুল হয়েছে আমার। আমি দুঃখিত মিস মিশা, এত এত আপনাকে কষ্ট দেওয়ার জন্য। তবে হ্যাঁ, কথা দিচ্ছি এখান থেকে ফিরে আপনাকে মুক্তি দিব, সব ঠিক করে দিব। শুধু একটা সপ্তাহ দিন। আরমান গড়গড় করে বেরিয়ে আসে। আরমান আসতে মিনারা খাতুন বলে, কি বলছে? দাদি, লাভ নেই। বেডি হয়তো আমাকে চায় না, শুধু শুধু আমরা এমন করছি। থাম তুই, এত সহজে হাল ছাড়লে হইব নাকি? বেডি মানুষ মোমের মতো আগুন জ্বালাইয়া দিলে এবার গইল বই দেখিস তুই। বেডি মানুষ মোম না দাদি, পাথর একটা, যেটা আমি মাথা ফাটাইয়া বসে আছি। ওই তুই চুপ কর, খিদা লাগছে আমার, চল। আরমান আর মিনারা খাতুন আগেই সব প্ল্যান করেছে মিশাকে আরমানের ভালোবাসায় ফেলবে, যাতে মিশা চুপচাপ থাকে। মিনারা খাতুন তাই মেনে না নেওয়ার ভান করে। মেঘার চঞ্চলতা কমে না যায়। আরমান আজকে শেষ নিশানা তাক করলো। যদি মিশা না থাকে তবে সে আর জোর করবে না। মিশা বিছানায় ধপ করে বসে পড়ে। হুট করে চোখে জলের স্রোত। মিশা নিজের মনকে প্রশ্ন করে, কেন কাঁদছি আমি? আমি তো মুক্তি চেয়েছি, পেয়েও যাচ্ছি, তবে কেন কষ্ট হচ্ছে? তবে কেন মায়া হচ্ছে? বারবার মনে হচ্ছে সব ভুল, সব ভুল, সব গুলিয়ে যাচ্ছে কেন? মিশা নিজেকেই মানাতেই পারছে না। এই কদিনে সে আরমানকে এবং তার পরিবারকে নিজের করে ফেলেছে। মিশার চোখ যায় সামনে আরমানের ফোনের দিকে। চট করে নিজের বাবাকে ফোন দিতে গেলে দেখতে পায় শ্বশুর মশাই নামে নাম্বার সেভ করা। খানিকক্ষণে ফোন রিসিভ হলে, বাবা, আমার মেয়েকে সুখে রেখো। ওর জন্য তুমি সব ছেড়ে নিজেকে যে পরিবর্তন করেছো তা ভাবতেও অবাক লাগে। মেয়েটা সঠিক মানুষই পেয়েছে। বাবা হিসেবে নিজেকে সার্থক লাগছে। জানি মধ্যখানে ঝড়ঝাপটা গিয়েছে, তবে দোয়া করি সুখী হও। আর মেয়েটাকে নিয়ে একবার এসো বাবা। মিশা তব্দা লেগে অস্ফুট স্বরে বলে, বাবা, মা, কেমন আছিস তুই? বাবা আমি ঠিক নেই, সব এলোমেলো হয়ে গেছে, পারছি না, বুঝতে পারছি না কি করব। শান্ত হ মা, কি হয়েছে বল আমাকে। বাবা, আমি তো এতদিন মুক্তি চেয়েছি, আজকে যখন সে নিজ থেকে মুক্তি দিতে চাইছে আমার কষ্ট হচ্ছে কেন? আমি যা বলেছি নিশ্চয়ই সব শুনেছিস মা। আরমান নিজেকে গুছিয়ে নিয়েছে, তবে তুই কেন এলোমেলো হচ্ছিস? তুইও গুছিয়ে নে মা। বাবা আমি কি করব? মেনে নে মা, যা মন চাই মেনে নে। আমরা আছি, আরমানও আছে, সবাই তোকে ভালোবাসি, সবাই আছি তোর পাশে। এরপর তোকে এগোতে হবে। আমরা শুধু তোর পাশে আছি, তোর রাস্তায় না। তোর রাস্তায় তুই ঠিকই কর, তোর রাস্তা তুই ঠিক কর। পরিশেষে বলবো তুই ভাগ্যবতী, আরমানের মতো কাউকে পেয়েছিস। আর এটাও চাইবো ওর সাথে তুই সারা জীবন পাড়ি দে মা, বাকি তোর ইচ্ছে। মিশা ফোন রেখে ব্যালকনির দিকে এগিয়ে যায়। সামনে সমুদ্রের জনমানবের ছোটাছুটি, বাচ্চাদের দৌড়াদৌড়ি। খানিকক্ষণ চোখ আটকে যায় নিচের দিকে। আরমান দীপার ভাইয়ের কাঁধে হাত দিয়ে নিচু হয়ে কিছু বলতে বলতে আসছে।
আরমানকে দেখে মিশা নিজের অজান্তেই হেসে ফেলে। হুশ আসে, থেমে যায় এবং বলে, হ্যাঁ, আমি রব চিরদিন চিরকাল। মিশা রুমে এসে ফ্রেশ হয়। কান্নার কারণে চোখ মুখ কেমন লেপ্টে আছে। সুন্দর করে রেডি হয়ে দরজা খুলতেই সামনে আরমান আর দীপার ভাই আহান। ইয়ে ভাবি, চলো নিচে ঘুরে আসি, সবাই ঘুরছে। মিশা ভ্রুকুচকে তাদের দিকে তাকায়। খেয়ে নাও। আর চোখ মুখে কি হয়েছে, কান্না করেছো নাকি? কান্না করব কোন দুঃখে? আপনি খেয়েছেন? আরমান মাথা নাড়ায়, যার অর্থ সে খেয়েছে। কি মিস্টার স্বার্থপর, আপনি বউ ছাড়া খেয়ে নিলেন? ওকে নিয়ে খাবো আজ থেকে। থাক, কোনো প্রয়োজন নেই, একাই খেতে পারি। ভাবি, ভাইয়াকে তো দাদি জোর করলো যাতে খেয়ে তোমার জন্য নিয়ে আসে। মিশা আর কথা বাড়ায় না। বিকেলের দিকে তারা সবাই সমুদ্রের পাড়ে ঘুরছিল আকপিছ হয়ে। এখানে আর আসতাম না বুঝলি, কিন্তু তোর দাদার কথা মনে পড়ে এনে আইলে। তার সাথে কত ঘুরছি, অথচ বেড়া আজকে নাই, আমি একলা। একলা কই দাদি, আমাদের দেখছো না? দূর মাতারি, আমার স্বামীর সামনে নাকি তোরা হুশ? তা যা বলেছ, যার যার জামাই তার কাছে অমূল্য, যেমন আমার জামাই যান। লজ্জান, একটু তো লজ্জান বগির বাচ্চা। এত লজ্জা আমার আসে না দাদি, আমি কি করবো? আরমান এক মনে সব শুনছে আর ফোন চিপছে। মিশার মতি গতি বোঝা দায়। থাক তোরা, আমি গেলুম। মিনারা খাতুন সামনের দিকে যেতে নিলে মিশা ঘুরে হাসতে থাকে। হুট করে মিশার চোখ আটকে যায়। পাশ থেকে ঘোড়া আসছে। লোকটি হাতের ইশারায় সবাইকে সরতে বলছে। মিনারা খাতুন নির্বাক চলছে। মিশা ছুটে গিয়ে আরমানকে বলে, দাদি যান, সামনে আসো, ঘোড়া আসছে। আরমান ওদের দুজনকেই হ্যাচকা টানে সামনে এনে ফেলে। মিনারা খাতুন ঘুরে দেখে আজকে সত্যিই বেঁচে গেলেন। ধন্যবাদ মাতারি। ধন্যবাদ টু জামাই যান। তিনজনে হেসে ওঠেন। দীপার মা দীপার বাবাকে বলে, মার কি হলো বলো তো? এই একবার বকতে থাকে তো একবার হাসতে থাকে। এত বছরও নিজের মাকে চিনলাম না, তুমি কি চিনবে? এরপর সবাই মিলে ফ্যামিলি ছবি তুলে একসাথে। আরমান মিশার থেকে দূরে দাঁড়ালে মিশা গিয়ে সোজা আরমানকে ঘেঁষে দাঁড়ায়। ও একটু হকচকালে ছবির জন্য মিশার কাঁধে হাত রাখে। রাতে সবাই একসাথে খাওয়া দাওয়া করছিল। হুট করে মিশার গলায় খাবার আটকে গেলে মিনারা খাতুন পানি এনে মাথায় হাত বুলাতে বুলাতে বলে, মাতারি, আস্তে খাইবার পারস না? তোর খাউন কি কেউ নিতাছে গা? এখন তোর কি হইল? আমার ভুলাবালা নাতিটা কি হইতো? বগির বাচ্চা, আস্তে খা। মিশা আর চোখে দাদির গতি বোঝার চেষ্টা করে। এদের রূপ যে কত প্রকার মিশা ধরতেই পারে না। রাতে আরমান, তুমি থাকো, দাদি পাশের রুমেই ঘুমিয়ে গিয়েছে, আমি অন্য রুম বুক করি। কেন, আমার সাথে থাকলে কি আপনার জাত যাবে নাকি গায়ে ফোসকা পড়বে? এমন কিছুই না, তোমার অস্বস্তি লাগুক চাই না আমি। আরমান চলে যেতে নিলে মিশা পেছন থেকে জড়িয়ে ধরে। জামাই যান, আই লাভ ইউ। কি? মিশা এবার আরমানের সামনে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে বলে, আই লাভ ইউ বলেছি, শুনছেন না আপনি? আই লাভ ইউ। আবার বলো, শুনিনি আমি। আই লাভ ইউ মিস্টার কুবা আরমান চৌধুরী। আমি আপনাকে ভালোবাসি জামাই যান। আর কিছু বলার আগেই আরমান মিশাকে থামিয়ে দেয়। ওর ঠোঁট দুটোকে নিজের আয়ত্তে এনে একটু পর মিশাকে ছেড়ে বলে, রবে? হুম। চিরকাল? হুম। আরমান মুচকি হেসে এক ঝটকায় মিশাকে পাজাকোলে নিয়ে। মিশি সুইটি, আমিও ভালোবাসতে চাই। মিশা লজ্জায় আরমানকে চেপে ধরলে। আমার কিউটি পাই তাহলে লজ্জাও পাই, দাদিকে তো বলতেই হয়। হঠাৎ দরজায় কড়া নক। আরমান বিরক্তিতে এক ঝটকায় মিশাকে বিছানায় বসিয়ে দরজার দিকে এগিয়ে যায়। দরজা খুলতেই দাদি বলে, আজকে আমি থাকবো না, আর তাই বলতে এলোম, তোরা ঘুমিয়ে যা। ঠিক আছে দাদিজান, আপনি ঘুমিয়ে পড়ুন, শুভরাত্রি। মিনারা খাতুন চলে গেলে আরমান দরজা লাগিয়ে এক দৌড়ে মিশার কাছে গিয়ে গালে মুখে চুমো দিয়ে বলে, কিউটি পাই একটু ভালোবাসলাম। মিশা ওর জামার কলার ধরে টেনে সোজা করে দেয়। আবার দরজায় নক। আরমান বিরক্তিতে উঠে দাঁড়িয়ে। না, আমার আর বাসর হবে না, এইভাবেই মরবো। ধ্যাত। ওর অস্থিরতা দেখে মিশা মুচকি হাসে। আরমান গিয়ে দরজা খুললে।
নাতি বেস্ট অফ লাক বলতে ভুলে গিয়েছিলাম, তাই আসতে হলো। ধন্যবাদ দাদি। আর এসো না তোমার নাতির ঘরে পুতিন দেখতে চাইলে। যাই হোক, শেষ পর্যন্ত মাতারিডারে মানতেই হইল। বেস্ট অফ লাক বগির বাচ্চা। মিশা একটা লাজুক হাসি দেয়। দাদি চলে যেতেই আরমান মিশাকে শক্ত করে জড়িয়ে ধরে। আই লাভ ইউ শালি। আই লাভ ইউ টু গাম্বুশ।